নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ আপনাদের জন্য থাকছে লেখক শান্তনু দাসের কলমে দামিনী সেন সরকার সিরিজের আরও একটি নতুন গল্প। আজ আপনারা শুনবেন শান্তনু দাসের কলমে দামিনী সেন সরকারের দূষিত রক্ত। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও। দামিনীর চরিত্রে তানিশা, সৌরজার চরিত্রে চৈতালি, সর্বরীর চরিত্রে মহুয়া, অম্বরের চরিত্রে অরূপ। আশা করছি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বেশি দেরি না করে আসুন শুনে নিই শান্তনু দাসের কলমে দামিনী সেন সরকারের দূষিত রক্ত। বসু সেন সরণির ৭৭/৬ নম্বর একতলা বাড়ির সামনে পাড়া প্রতিবেশীদের ভিড়। বাড়ির লোহার গেটের সামনে ছোট্ট একটা পুলিশ জিপও দাঁড়িয়ে। প্রতিবেশীদের মধ্যে ভয় ও আতঙ্ক মেশা চাহনি। নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো চলছে তাও খুব সন্তর্পণে। চারিদিক ধূসর কুয়াশায় ঢাকা। এর ফলে দূরের দৃশ্যগুলোকে দেখে মনে হচ্ছে ধৌত জল রঙের ছবি। কিছু প্রতিবেশী বাড়ির ভেতরে, বেশিরভাগই স্ত্রীলোক। বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকা বাকিরা নিজেদের মধ্যে চলা কথা থামাতে বাধ্য হয়। হর্ন বাজিয়ে একটি বড় পুলিশ জিপ বাড়ির সামনে এসে থামে। জিপ থেকে নামলেন বীরপুর থানার পিআই পলাশ কুণ্ডু। সুশ্রী যুবক, উঁচু লম্বা, সুকাঠামো গড়ন। বয়স বোঝা যায় না, চোখে মুখে দৃঢ়তার ছাপ খুব বেশি। জিপ থেকে নেমেই প্রতিবেশীদের দিকে এক প্রকার বিরক্তির দৃষ্টি ফেলতেই কিছুজন রাস্তার থেকে সরে গিয়ে নিজের নিজের বাড়ির গেটের কাছে এগিয়ে যায়। বাঁ হাতির হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে ভোর ৬:৩৭। বাড়ির দিকে পলাশবাবু এগোতে যাবে এমন সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে থানার এক অফিসার। অফিসারকে কাছে এগিয়ে আসতে দেখে কুণ্ডুবাবু শান্ত গলায় জিজ্ঞেস করে ওঠেন, কি আপডেট? উত্তরে অফিসার বলে, ব্রুটাল মার্ডার, ভিকটিম ছেলে, নাম রঞ্জিত ঘোষ। বাবা মারা গেছে বছর 8 হলো। বয়স কত? 30-32ই তো মনে হলো। এখানকার সুগার মিলে সিনিয়র সুপারভাইজারের কাজ করত। থাকার মধ্যে বিধবা মা, এক দিদি আছে, বিয়ে হয়ে গেছে। প্রতিবেশীরা টেলিফোন করে খবর দিয়ে দিয়েছে। আচ্ছা, ভিকটিমের মা কোথায়? পুলিশ কর্তা প্রশ্ন করতেই অফিসার কিছুটা থেমে নিয়ে বেশ খাটো স্বরে উত্তর দেয়, স্যার, ভিকটিমের মা এখনো জানেন না যে ছেলে মার্ডার হয়েছে। ওকে, আই সি। পুরো ঘটনাটা কি? ঘটনাটা বেশ অন্যরকম। জুনিয়র অফিসার যতটা সংক্ষেপে সম্ভব পলাশবাবুকে ঘটনার বিবৃতি দেয়। সব শুনে তিনি ঈষৎ মাথা নেড়ে অফিসারটিকে সাথে করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। সদর দরজা পেরোলেই ছোট বসবার ঘর। কয়েক পা হাঁটলেই সামনে পাশাপাশি দুটো ঘর। বসবার ঘরের ডান দিকে একটা ছোট্ট রান্নাঘর, আর বাঁ দিকের কোণ দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে। বসবার ঘরের বেতের সোফায় বছর 60 এক মহিলা বসা। ছিপছিপে গড়ন, মাথার চুল কাঁচা পাকা মেশানো। শরীর খুবই দুর্বল। পরনে ঘিয়ে রঙের সুতির শাড়ি। ওনাকে ঘিরে রয়েছে পাড়ার কয়েকজন স্ত্রীলোক। পলাশবাবু অফিসারের কাছে জিজ্ঞেস করলে জানতে পারেন এই ভদ্রমহিলাই ভিকটিম রঞ্জিত ঘোষের মা। নাম রেবতী ঘোষ। হাতে একটি জলের গ্লাস নিয়ে ধীরে ধীরে জল পান করছেন। পলাশ কুণ্ডু কাছে এগিয়ে গিয়ে দাঁড়াতেই মহিলারা সরে যায়। রেবতী দেবী ধীরে তার দিকে তাকায়। পলাশবাবুও ওনার পাশে বসে নিয়ে জলের গ্লাস ধরে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে সামান্য কপাল কুঁচকায়। কাল শীটে দাগে ফর্সা হাত দুটোর কবজি দগদগ করছে।
আপনি ঠিক আছেন রেবতী দেবী? আমার সাথে কথা বলতে পারবেন একটু? আমি এখানকার থানার পিআই। নম্র স্বরে প্রশ্ন করেন পুলিশ কর্তা। রেবতী দেবী কেবল মাথা নেড়ে হ্যাঁ করেন। পলাশবাবু সামান্য গলা ঝেড়ে নিয়ে প্রশ্ন করেন, কাল রাতে ঠিক কি হয়েছিল? কি আর হবে, যেটা হওয়া সেটাই হয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে ফিট খেয়েই পড়তে হয়। দামিনীর বড় ড্রয়িং প্লেসে বসে নিয়ে কথাটা বেশ শাসনের সাথেই বলে ওঠে অম্বর, কতকটা দায়িত্বশীল কড়া অভিভাবকের মতো। অম্বরের কথাতে সোফাতে গা হেলিয়ে বসে থাকা দামিনীর কোনো রকম হেলদোল হলো না বললেই চলে। হাতে ধরে রাখা টেলিসুন ইংরেজি খবরের কাগজটা দুই হাতে খুলে ভেতরের পাতার খবরে মন দেয়। খবরের কাগজের ভাঁজ খোলার রূপই বুঝিয়ে দেয় বেশ রেগেই আছে সে। বিজয়া এসে বহুক্ষণ আগেই টি টেবিলের উপর অম্বর আর দামিনীর জন্য চা দিয়ে গেছে। অম্বর একবার করে পেয়ালায় চুমুক দিচ্ছে আর দামিনীর উদ্দেশ্যে খাঁটো গলায় শাসনও করছে। তবে দামিনীর চা এখন জল ছাড়া আর কিছুই নয়, যেমনটা তার পছন্দ আর কি। টেবিলের উপরে থাকা পেনদানির থেকে একটা কলম তুলে বাঁ হাতে খবরের কাগজে শব্দ ছক করতে ব্যস্ত হয়ে পড়ে সে। আসল কথা হলো, গত রাতে ব্রাঞ্চে দামিনী জ্ঞান হারায়। ব্রাঞ্চ হুলুস্থুল। জ্ঞান ফেরাতে খবর ছোটে ডাক্তার সৌরজার কাছে। সে এসে পরীক্ষা করে নিয়ে জানায় অনিয়মে শরীর দুর্বল। এতব দিন তিনেকের জন্য বিশ্রাম একেবারে অবশ্যম্ভাবী। ব্রাঞ্চে যেতে না পারলে যে দামিনীর চোখে ঘুম আসে না, সেই দামিনী এখন গৃহবন্দী। অম্বর নিজের বচন বলেই চলেছে। এমন সময় বাড়ির ভেতরে এসে উপস্থিত হয় শর্বরী। শর্বরী দামিনীর সামনের বেতের চেয়ারে বসতেই দামিনী শব্দ ছক করতে করতে জিজ্ঞেস করে ওঠে, সোমবারের বাজারে কি খুব ভিড় ছিল? শর্বরী বেশ অবাক হয়। আপনি কি করে বুঝলেন যে আমি বাজারে গিয়েছিলাম? ঘরে ঢোকার সাথে সাথেই মাদের যে ধূপের গন্ধ পাই, আর এটা তখনই সম্ভব যখন সুপারমার্কেটে আগরবাতির গুলি দিয়ে চলতে হয়। ডান হাতের তেলোয় এখনও জ্যোতি আলুর ধুলো লেগে রয়েছে, যেটা আলু বাছার লক্ষণ। কামিজের ওড়না সুতোয় একটা মাছের আঁশ আটকে আছে। শর্বরী সেগুলো দেখে সামান্য হাসে, তারপর বেসিনের কাছে উঠে গিয়ে ওড়নায় থাকা ছোট্ট মাছের আঁশটা ঘরের ডাস্টবিনের বাকেটে ফেলে দেয়। অন্যদিকে দামিনী ঠান্ডা চায়ে পরম তৃপ্তিতে চুমুক দেয়। শর্বরী চেয়ারে বসে নিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই দামিনী বেশ বিরক্তির সাথে বলে, বেঁচে আছি শর্বরী, কেমন আছেন শুনতে আর ভাল লাগছে না। শর্বরী বেশ থতমত খায়, তারপর বলে, আমি অন্য কথা বলতে যাচ্ছিলাম। কি কথা? আমার প্রথম পোস্টিং যেখানে ছিল, ওই বীরপুরের পিআই এর কথা আপনাকে বলেছিলাম, মনে আছে? অম্বর খানিকটা চিন্তা করে নিয়ে বলে, পলাশ কুণ্ডু? হ্যাঁ, গতকাল ওনার একটা চিঠি আমার কাছে এসেছে। আমার মনে হলো যে আপনাকে এই বিষয়ে আমার বলা দরকার আছে। কথাটা বলে নিজের ব্যাগের ভেতর থেকে একটা সাদা রঙের অফিসিয়াল খাম বের করে দামিনীর হাতে দেয়। খাম ছিঁড়ে দামিনী চিঠি বের করে দেখে চিঠি নয়, মনে হচ্ছে গোছা পাতার আত্মচরিত লিখেছে। ইস, কি বিশ্রী হাতের লেখা! কি নার্সারিতে ভর্তি করানো উচিত। প্রথমেই শর্বরী বানান ভুল, তালিবস্যর বদলে মূর্ধন্যস্য লিখেছে। দামিনী কপাল কুঁচকে কথাটা বললে অম্বর বেশ তেড়ে মেরে উত্তর দেয়, কি আর করবে পুলিশ কর্তা, রিভলভারের আঙুলে কি কলম চলে? তুই পড়েই যা। দামিনী চিঠি পড়তে আরম্ভ করে। পুলিশ কর্তা লিখেছেন, শর্বরী, আশা করি দিনে দিনে তোমার বুদ্ধির বিকাশ ঘটছে। কবের থেকে তো বলছি আমার বিভাগে চলে এসো, কিন্তু কথাটা গায়েই মাখছ না তুমি। যাক গে সব কথা, ওগুলো নিয়ে কোনো একদিন সন্ধ্যায় চার পাঁপড় ভাজা নিয়ে বসে আলোচনা না হয় করা যাবে।
এখন আসল কথায় আসি। একটি বিশেষ কেসের খাতিরে তোমায় চিঠিটা লিখলাম। কেসটা হলো খুনের। মাস তিনেক আগে বীরপুরের একটি বছর 30-এর ছেলে নাম রঞ্জিত ঘোষ বাড়ির ভিতরেই খুব বিশ্রীভাবে খুন হয়। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিল কেবল তার বিধবা মা রেবতী দেবী। খুনের পদ্ধতি বড়ই রোমাঞ্চকর। রূপলী পর্দার চিত্রনাট্যতে বা রহস্য গল্পের সাহিত্যিকদের ক্লাইম্যাক্সে মোচড় দেওয়ার মোক্ষম উপায়। রেবতী দেবীর জবানবন্দি অনুসারে ঘটনার দিন মানে 23শে ডিসেম্বর রাত 8:30টায় দুইজন লোক বাড়িতে আসে রঞ্জিতের সাথে দেখা করতে। পরিচয় দেয় যে তারা রঞ্জিতের কলিগ। বাড়ির কাজের মহিলা পুষ্প ওই একই কথাই বলে। লোক দুটি রঞ্জিতকে সাথে করে নিয়ে তার ঘরে চলে যায়। পুষ্প রাতের কাজকর্ম সেরে নিজের বাড়িতে যায় ওই 9টা নাগাদ। প্রতিদিনের মতো সেই দিনও তাই হয়। পুষ্প তার বয়ানে বলেছে সে নাকি বাড়ি যাওয়ার আগে রেবতী দেবীকে জিজ্ঞেস করে দাদার ঘরে যে দুইজন বন্ধু এসেছিল তারা রাত্রের খাবার খেয়ে যাবে কিনা। উত্তরে রেবতী দেবী রঞ্জিতের ঘরের কাছে গিয়ে দরজায় টোকা দিলে ভেতর থেকে রঞ্জিত নাকি বলে, তুমি খেয়ে নাও, আমি মিলের কিছু কাজ শেষ করে নিয়ে তারপর খাবো। পুষ্প বাড়িতে চলে যায় আর রেবতী দেবী ডাইনিং প্লেসে গিয়ে রাতের খাওয়া সেরে নেন। খাওয়া দাওয়ার পর রেবতী দেবীর অভ্যাস বই পড়া। তিনি রোজকার মতো ড্রয়িং রুমে বসে উপন্যাস পড়তে থাকেন। রাত 11টা বাজলেও রঞ্জিত আর তার দুই কলিগ ঘর ছেড়ে বেরোয় না। তিনি বেশ বিরক্তই হন। আবার দরজার কাছে এগিয়ে বন্ধ দরজায় টোকা দিলে রঞ্জিত উত্তর দেয়, মা খেয়ে নেবো আমি, তুমি চিন্তা করো না, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। রেবতী দেবীও বেশ ভারী স্বরে বলেন, খেয়ে নিয়ে কাজ করলেই তো হয়, তাহলে এত চিন্তা হয় না। কিন্তু আশানুরূপ রঞ্জিতের উত্তর না পেয়ে তিনি নিজের ঘরে শুতে চলে যান। শীতের রাত, এই মফস্বল এলাকায় গাড়ি ঘোড়া কমই আসে, সাথে লোকজনের ভিড়ও। রেবতী দেবী ঘুমের ওষুধ খেয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েন। তিনি ঘুমিয়েই পড়েছিলেন। হঠাৎ ওনার উপর হামলা হয়। অন্ধকার ঘরে দুইজন পুরুষ জবরদস্তি করে শোবার ঘর থেকে ড্রয়িং প্লেসে নিয়ে আসে ওনাকে। রেবতী দেবীর স্পষ্ট মনে ছিল যে তিনি যখন নিজের ঘরে শুতে যান তখন ড্রয়িং প্লেসের আলো জ্বালানো ছিল, কিন্তু যখন দুইজন হামলাকারী ওনাকে ড্রয়িং প্লেসে আনে তখন কিন্তু আলো নেভালো। দুইজনে জোর করে ওনার মুখ আর হাত বেতের সোফার সঙ্গে বেঁধে দেয়, তারপর চলে যায় করিডোরের দিকে। ওই দিকেই রঞ্জিতের ঘর। প্রায় মিনিট খানেক তার ঘরে ছিল দুইজন হামলাকারী। তারপর ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু রঞ্জিতের কিন্তু কোনো শব্দ তিনি পাননি। ওই রকম ভাবে বাঁধা অবস্থাতেই রেবতী দেবী সোফার এক কোনায় পড়ে রইলেন। ভয় এবং বার্ধক্যের দরুন ধীরে ধীরে তিনি জ্ঞান হারান। পুষ্প প্রতিদিন ভোর 6টায় কাজে চলে আসে। সে এসে বাড়ির কলিং বেল বাজায় আর রেবতী দেবী দরজা খোলে। তারপর পুষ্প চা করে দিলে তিনি সেটা খেয়ে প্রাতঃভ্রমণে বেরোন। পুষ্প বাড়ির কাজ করে, এটাই ছিল ডেইলি রুটিন। কিন্তু ঘটনার পরের ভোরে পুষ্প যখন কাজে এলো সে বেশ চমকে উঠল। বাড়ির সদর দরজা আধ খোলা। সে মনে মনে ভাবল রেবতী দেবী হয়তো উঠে পড়েছেন। দরজার কাছে এগিয়ে ভেজানো দরজা খুলেই পুষ্পর ভিমরি খাওয়ার দশা। ছুটে রেবতী দেবীর কাছে গিয়ে ডাকাডাকি করেও রেবতী দেবীর জ্ঞান আর ফেরে না। পুষ্প তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের ডাকতে থাকে। পুষ্পর ডাকাডাকিতে প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির ভিতরে যায়। তারা জলের ছিটে দেয়। অনেক ডাকাডাকি করে তারপর রেবতী দেবীর জ্ঞান ফেরে। হামলাকারীরা বেশ কষেই বিঁধেছিল। আমি যখন ওনাকে দেখেছিলাম তখন হাতের শিরাগুলো বেরিয়ে এসেছিল একেবারে। এরই মধ্যে প্রতিবেশী অনিল দাস নামে এক ভদ্রলোকের খেয়াল হয় এত কিছুর মধ্যেও রঞ্জিতের কোনো সাড়া নেই। তিনি তাড়াতাড়ি রঞ্জিতের ঘরের কাছে এগিয়ে দরজার ঠেলা দিতেই দরজা খুলে যায়। দরজা খুলতেই তিনি একটা আঁশটে গন্ধ পায়। ঘর অন্ধকার, জানলাও বন্ধ। দেয়াল হাতড়ে ঘরের লাইট জ্বালাতেই তিনি ভয়ে দুপা পিছিয়ে যায়। রঞ্জিতের দেহ পুরো রক্তে মাখামাখি, অজস্র ছুরির আঘাত। রেবতী দেবী হার্টের পেশেন্ট, ফলত প্রতিবেশীরা ওনাকে রঞ্জিতের এই ব্যাপারটা জানাতে সাহস পাচ্ছিল না। অবশেষে এই অনিলবাবুই নিজের বাড়ির টেলিফোন থেকে থানায় ফোন করে খবরটা দেন। তারপর টিম আর আমি ঘটনাস্থলে যাই আর ঘটনার বিবৃতি জানতে পারি। এই হলো মোটামুটি উপক্রমণিকা। এবার আসি আসল ঘটনায়। 4 দিনের মাথায় রঞ্জিতের ময়না তদন্তের রিপোর্ট আসে। ডক্টর চৌধুরী
তার রিপোর্টে বলছেন রাতের খাবার খাওয়ার আধ ঘন্টার মধ্যে রঞ্জিতকে খুন করা হয়েছে, কারণ খাবার স্টমাকে আনডাইজেস্টেড। এছাড়া আরও নতুন ব্যাপার আছে পোস্টমর্টম রিপোর্টে। খুন হয়েছে রাত্রি 12টা থেকে 1:30টার মধ্যে। রিপোর্ট হাতে এলে স্কেচ আর্টিস্ট দিয়ে সেই দুইজন কলিগের ছবি আঁকায়। রেবতী দেবীর বর্ণনার পুষ্পর বর্ণনা অনুসারে স্কেচ আর্টিস্ট দুইজনের দুটো করে ছবি আঁকে। দুটি ছবির মিল একেবারে 95%। এছাড়া রেবতী দেবী আর পুষ্পকে একসাথে নয়, আলাদা বসিয়ে স্কেচ আর্টিস্ট ছবি এঁকেছে। সুতরাং একে অপরেরটা শুনে বলার ব্যাপার কিন্তু এখানে নেই। লোকেশনে ছবি পাবলিশ করি, আর অবাক করার বিষয়, ছবি ছাড়ার একদিনের মাথায় যে দুইজনের ছবি দিয়েছিলাম তারা সশরীরে থানায় এসে হাজির। বেশ রেগেই আমাকে বলে যে তাদের ছবি কেন আমি বীরপুরে লাগিয়েছি। ঘটনাটা বললাম, আর তার সাথে এটাও বললাম রঞ্জিতকে খুন তোমরাই করেছো। যথারীতি বাকি দোষীদের মতো তারা না বলে ওঠে। এই দুইজনই রঞ্জিতের সমবয়সী, একজনের নাম অমিতাভ আর একজনের নাম বরুণ। এদের দুইজনের বয়ান তারা রঞ্জিতের সুগার মিলের কলিগ। প্রোডাকশন সংক্রান্ত কিছু কথা বলতেই নাকি তারা সেই রাতে তার বাড়িতে যায়। তার বাড়িতে যখন পৌঁছায় এরা বলে যে বাড়িতে রঞ্জিতের মা বাদে আরেকজন মেয়ে ছিল, মানে পুষ্পকেই ওরা দেখেছে আর কি। তারা বাড়ি থেকে বেরিয়ে আসে রাত্রি 11:30টায়। এরপর এখানে কি হয়েছিল তারা জানে না। পরদিন খবরে তারা রঞ্জিতের ব্যাপারটা জানতে পারে। তারা নাকি নিজেরাই ঠিক করেছিল থানায় এসে জানাবে যে তারা ঘটনার রাতে রঞ্জিতের বাড়িতে গিয়েছিল, কিন্তু তার আগেই নাকি আমি ইচ্ছাকৃতভাবে তাদের ছবি খুনি বলে পাবলিক করেছি। সামনাসামনি না হলেও মনে মনে যে আমার শত সহস্র গালি দিয়েছে ওই দুইজনে, সেটা তাদের মুখের ভাব দেখেই বুঝতে পেরেছিলাম। যাওয়ার আগে হুমকির ছলে আমাকে জানিয়ে যায় তারা উপর মহলে নাকি আমার নামে নালিশ ঠুকবে। ভেবে দেখো সর্বরী, আগের দিনে পুলিশের চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেই ভয় পেতাম, আর এখন পুলিশকেই হুমকি দিয়ে যায়। তাদের বক্তব্য পোস্টার মারবি মার, খবরের কাগজে মার। তা না, বীরপুরের নগরে নগরে যত দেওয়াল, যত বাথরুমের দেওয়াল, শৌচাগারের দেওয়াল, ভাঙা দেওয়ালে পোস্টার ছেয়ে দিয়েছি কেন? যাক সেসব কথা। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, এরা যদি খুন না করে থাকে তাহলে রঞ্জিতকে খুন করলো কে, কেন এবং কখন? আর রেবতী দেবীকে যারা বাঁধলো তারাই বা কারা? কাজের ওখানে অমিতাভ আর বরুণের বিষয়ে খোঁজ নিয়েছি। ফ্যাক্টরির ম্যানেজার জানায় এরা আগেও মিলে জুনিয়র প্রোডাকশন সংক্রান্ত বিষয় নিয়ে রঞ্জিতের সাথে রঞ্জিতের বাড়িতে মিটিং করত। অমিতাভ আর বরুণ যে সেই রাতে রঞ্জিতের বাড়িতে যাবে এটা ম্যানেজার বাদে ফ্যাক্টরির প্রায় গোটা 8 লোক জানত। এরপর মাস এগিয়ে যায়, কিন্তু কেস যেখানকার সেখানেই পড়ে থাকে। অন্যদিকে অমিতাভ আর বরুণ হেডকোয়ার্টারে টেলিফোন করে এসিপি রুদ্রনারায়ণ স্যারের কাছে আমার নামে নালিশ করে। কতটা সাহস সর্বরী সেটা ভাবছো তো? ব্যাপারটা কিন্তু অবশ্যই ভেবো। পুলিশের নামেও নালিশ ঠুকছে, গোল্লায় যাচ্ছে দেশটা একেবারে। যাই হোক, ওরা ওনাকে জানিয়েছে আমি ছবি পাবলিক করায় সকলে ওদের খুনির নজরে দেখছে, এমনকি ম্যানেজার কাজ থেকেও বের করে দিয়েছে। গত 3 দিন আগে এসপি স্যার টেলিফোন করে আমায় জানায় যদি আসন্ন 15 দিনের মধ্যে এই কেসের কোনো ক্লু আমি না দিতে পারি তাহলে কেস উপরমহলের হাতে পৌঁছে দেবেন আর আমাকে হুলুলুতে বদলি করবেন। মামদোবাজি আবার আমার সাথে। আর উপরমহল মানেই দামিনী গুরুমাতার ব্রাঞ্চ। ওই রমণীকে আমি বেশ ভয় পাই। কে বলতে পারে কিছু না পেয়ে খুনটা আমিই করেছিলাম বলে ক্লু বের করে নিয়ে চলে এলো। ভয়ঙ্কর কন্যা বটে এক। আর এসিপি রুদ্রনারায়ণ যে কি ধাতুতে গড়া সেটাও জানো। হয়তো গুরুমাতার উদ্দেশ্যেই বলে দিল, যা বুঝলাম এ কেস তেমন কিচ্ছু না, ওই পলাশ ব্যাটারে ধইরা ঠ্যাঙাও গা, উনি আপনায় বেড়ায় আসবে। আমার মানটা বাঁচাও সর্বরী, শীঘ্রই বীরপুর এসো। চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম। ও ভালো কথা, হুলুলু কোন দেশে তুমি কি জানো? ছেলের ক্লাস 2 এর ভূগোল বইটা ঘাঁটছিলাম, কিচ্ছু পাইনি। ইতি পলাশ কুণ্ডু। চিঠি পড়া শেষ হলে দামিনী সর্বরী আর অম্বরের দিকে চায়। কপালে চিন্তার ভাঁজ। ঘরে বসে থাকা বাকি দুজনও কোনো একটা কথাও বলল না। সে আবার চিঠিটা দেখতে থাকে। দেয়ালে থাকা ঘড়ির টিকটিক শব্দটা এই শান্ত মুহূর্তকে আরও স্পষ্ট করে তোলে। অনেকক্ষণ পর ব্রাঞ্চ ইনচার্জ শান্ত মুহূর্ত ভেঙে বলে ওঠে, রাতের খাবার খাওয়ার পর বাড়িতে লোক ঢোকে। খাবার খেলোটা কখন?
রাত 11টা পর্যন্ত তো রেবতী দেবী জেগেছিলেন। পোস্টমর্টেম বলছে খুনের টাইম রাত 11:30 থেকে 1:30টার মধ্যে। তাহলে রেবতী দেবীর ওপর যখন অ্যাটাক হয় সেটা 1:30টার পর। না, সেটা নাও হতে পারে। মোট কথা অ্যাটাক হয়েছে রঞ্জিত খুন হবার পর। প্রশ্নটা এইখানে। কলিগরা বেরিয়ে গেল, তারপরে খুনি এলো, রঞ্জিত দরজা খুলল, তারপরে রঞ্জিতের কি হলো? সে চিৎকার করলো না কেন? পুষ্প যখন ঘরে এলো তখন রেবতী দেবী বাঁধা। চিৎকার করে প্রতিবেশীদের ডাকলো, তারাও এলো, ঘরে ঢুকলো। তারপর অনিলবাবুর মাথায় রঞ্জিতের চিন্তা এলো। অতএব খুনটা করা হয়েছে রঞ্জিতের নিজের শোবার ঘরে। ড্রয়িং প্লেসে হলে ওখানেও রক্ত থাকতো, সেটা পুষ্প বা প্রতিবেশীরা খেয়াল করত। অপরিচিত লোক হলে রঞ্জিত কিছু তো করতো যার ফলে রেবতী দেবী শুনতে পেতেন। রঞ্জিত শোবার ঘর পর্যন্ত খুনিদের অ্যালাউ করলো কেন? তাহলে খুনি পরিচিতর মধ্যেই হতে পারে, আবার নাও হতে পারে। রঞ্জিতকে হয়তো চিৎকারের সুযোগ দেয়নি, মুখ চেপে ওর ঘরেই নিয়ে গেছে। তাও সর্বরী চিঠিটা খামে ভরতে ভরতে বলে, তাও প্রশ্ন থাকছে যে খুনি যদি অপরিচিত হয় তাহলে ওটাই যে রঞ্জিতের ঘর সেটা জানলো কি করে? ব্রিলিয়ান্ট সর্বরী। কথাটা বলেই দামিনী আবার আগের মতোই শান্ত হয়ে যায়। অম্বর আর সর্বরীও একে অপরের দিকে খানিকক্ষণ চেয়ে নেয়। তারপর শান্ত স্বরেই দামিনীকে প্রশ্ন করে ওঠে, মানে আমার প্রশ্ন হচ্ছে, এসিপি স্যারকে এই চিঠির ব্যাপারে জানানো কি উচিত হবে? হ্যাঁ, উচিত তো বটেই। বাড়তি একটা কেস নেওয়া। চিঠিটা পাবার পর আমাকে না দেখিয়ে সোজা দামিনীকে দেখালে। আমার সাথে পরামর্শ করবার একবারও প্রয়োজন বোধ করলে না। বেশ তীব্র ভৎসনাতেই এসিপি রুদ্রনারায়ণ সর্বরীকে বলে ওঠে। সর্বরীও চিঠি হাতে ওনার মুখের সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে সে উত্তর দেয়, আপনি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আসলে এই খুনের কেসটা পলাশদার খুব কঠিন মনে হচ্ছে, কোনো তল খুঁজে পাচ্ছে না। সেজন্যই নিরুপায় হয়ে চিঠিখানা লিখেছে। প্রশ্নটা চিঠি কেন লিখেছে সেটা নয়, আমার কথা হচ্ছে ব্যাপারটা দামিনীকে আমি জানাতাম। আগে নিজে জেনেছে, তাই কলার উঁচু হবে। আর যাকগে। রুদ্রনারায়ণ সামান্য শান্ত হয়ে সর্বরীর দিকে তাকিয়ে ফের বলে ওঠে, তা দাঁড়িয়ে কেন? যাও, কেস তো নিজের থেকে এসেই ধরা দিয়েছে। রওনা হও বীরপুর। দেশের সঙ্গে খোঁজ নেই, উড়োপনার চক্কর। সর্বরীর ঠোঁটের কোণে ধরা দিলেও সেটা তেমন ভাবে প্রকাশ করল না, কিন্তু হেয়ালির ভঙ্গিতে জিজ্ঞেস করে, তা এই কেসে কাকে ধরে ঠ্যাঙাবো সেটা তো বললেন না। রুদ্রনারায়ণের রুদ্ররূপ ধীরে ধীরে বাড়তে থাকে। বড় বড় চোখে উত্তর দেয়, দামিনীর সাথে থেকে থেকে দেখছি তোমারও বুলি ফুটেছে। সঙ্গদোষে লোহাও ভাসে। দামিনী শিখিয়ে পাঠিয়েছে কথাটা, তাই না? কথাটা বলেই মুহূর্তের মধ্যে নিজের ভাব বদলে ফেলে। একটা নিশ্চিত সূচক ভঙ্গিতে ফের বলে, তবে যা বুঝলাম এ কেস তেমন কিছুই না। দামিনীরে কও গিয়া পুষ্পরে ধইরা ঠ্যাঙাইতি, শুনিয়া আপনায় বেড়ায় আসবো। এটাই তাহলে দামিনী ম্যাডামকে কি জানাই নাকি? হাইওয়ে দিয়ে পুলিশ ভ্যান এগিয়ে চলেছে বীরপুরের দিকে। গাড়িতেই সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতো। তবে সুবিধা, জ্যামে পড়তে হয় না। সেটা হলে সময় গিয়ে ঠাঁই নিতেও প্রায় 5.5 ঘন্টার মতো। সড়কের দুই ধারে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণচূড়া আর অর্জুন গাছ। অম্বর ভ্যানের ব্যাক সিটে বসে মন দিয়ে স্কেচ করে চলেছে। দামিনী চেয়ে আছে বাইরে, শান্ত পরিবেশ। গাড়ি যখন বীরপুর সদরে পৌঁছালো
ঘড়িতে বাজে দুপুর 1:30। পলাশ কুণ্ডুকে সর্বরী আগেই টেলিগ্রাম করে এখানে আসার কথা জানিয়ে দিয়েছিল। ফলে গাড়ি পুলিশ স্টেশনে ঢোকা মাত্রই পলাশবাবু তাড়াতাড়ি এগিয়ে আসে গাড়ির সামনে। দামিনী গাড়ি থেকে নামতেই পলাশ কুণ্ডু জয় হিন্দ বলে নিয়ে স্যালিউট করে, তারপর বলে, আগে আমার ঘরে গিয়ে একটু বসে চাটা খেয়ে তারপর কথা হবে ম্যাডাম। আপনাদের থাকার ব্যবস্থা কিন্তু কোয়ার্টারে নয়, আমার বাড়িতেই করেছি। দামিনী আপত্তি করল না। তিনজনে এগিয়ে যায় পলাশবাবুর ঘরের দিকে। মিনিট খানেকের মধ্যে একজন মাঝবয়সী কনস্টেবল চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে প্রবেশ করে। সবাইকে চা পরিবেশন করে নিয়ে সে আবার চলে যায়। সর্বরীর সাথে পলাশবাবুর সম্পর্ক প্রথম থেকেই বেশ মধুর। সম্পর্কে বড় হলেও আপনি বলে কোনো রকম সম্বোধন সর্বরী করে না। সেই ভাব নিয়ে সর্বরী চায়ের পেয়ালায় চুমুক দিয়ে নিয়ে প্রশ্ন করে, পলাশদা, ব্যাপারটা পুরো বলো। আর কি বলবো সর্বরী, এই 3.5 মাসেও কোনো ক্লু নেই। প্রশ্ন তো ওটাই, নেই কেন? তার আগে কয়েকটা কথা বলে নিই। তোমার মনে আছে চিঠিতে লিখেছিলাম যে পোস্টমর্টেম রিপোর্টে বেশ কয়েকটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটাই বলছি। রঞ্জিতের গলাতে ছুরি চালানো হয়েছে, তারপর 2 পায়ের থাই আর কাফে একবার নয় প্রায় 15 থেকে 16 বার। কথাটা শুনেই সর্বরী চমকে ওঠে। অম্বর বেশ কৌতূহলী নজরে দামিনীর দিকে চায়। দামিনীর কপালে চিন্তার ভ্রুকুটি। কি বলছো? তাহলে আর বলছি কি সর্বরী, রীতিমতো ছুরির আঘাতে কোপানো হয়েছে। ছুরি কীরকম ধরনের সেটা ফরেন্সিক ডাক্তার বলেছেন? হ্যাঁ ম্যাডাম, লেন্থ 7 ইঞ্চি আর ডায়া 3 ইঞ্চি। তাহলে নর্মাল ধারালো ছুরি। হ্যাঁ, রঞ্জিত মারা গেছে প্রথম ছুরির আঘাতেই, তারপর বাকি স্ট্যাবিং করা হয়। আর তারপর রেবতী দেবীকে গিয়ে খুনিরা বাঁধে? না, প্রথমে খুনিরা রেবতী দেবীর ঘরেই ঢুকেছিল। ঘরের ফরেন্সিক জাজ পায়ের ছাপ ওই ঘরেই পেয়েছে। সেখান থেকে ড্রয়িং প্লেসে, তারপর রঞ্জিতের ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার নিশান। রঞ্জিতের ঘরে পায়ের ছাপ কটা পেয়েছে? 4 জনের। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, অমিতাভ ও বরুণের পায়ের ছাপের সাথে তাদের পায়ের ছাপ ম্যাচ খেয়েছে, কিন্তু বাকি 2 জনের পায়ের সাইজ নয়। এত বড় পায়ের ছাপ না হবার কিছু নেই। তাহলে এর থেকে এটা তো বোঝা যাচ্ছে যে অমিতাভ আর বরুণ যে বয়ান দিয়েছিল সেটা সত্যি। কারণ তারা যদি খুনের সাথে যুক্ত হতো তাহলে কেবল 2 জোড়া পায়ের ছাপই থাকতো। যাই হোক, রেবতী দেবীর সঙ্গে দেখা করা যায়? দেখার প্রশ্ন তো তখনই আসে যখন আলো থাকবে। বেশ শান্ত স্বরে উত্তর দেন রেবতী দেবী। মানুষটি কেমন যেন ভেঙে পড়েছেন। বোধ করা যায় খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। কাজের মেয়ে পুষ্প রান্নাঘর থেকে ট্রেতে করে 3 গ্লাস জল নিয়ে এসে টেবিলের উপর রাখে। দামিনীর সাথে পলাশবাবু নির্বাক। এই শান্ত মুহূর্ত রেবতী দেবী ভাঙেন। শোকে তাপে ভরা কণ্ঠে তিনি বলেন, সত্যি বলতে আমার আর কোনো আশা নেই। বিশেষ করে পুলিশের ওপর তো একদমই নেই। কেন? 3 মাসেও পুলিশরা খুনি ধরতে পারলো না বলে? হ্যাঁ, শুধু জিজ্ঞাসা আর জিজ্ঞাসা। আপনিও করবেন জানি। শুরু করুন, আমি আবার বলবো। আপনি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছেন কেন? স্বামী নেই, ছেলেটার মুখের দিকে তাকিয়েই তো বাঁচছিলাম। রেবতী দেবী, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে বেশি বিরক্ত করব না। আমি বিরক্তির ঊর্ধ্বে বেরিয়ে গেছি। আপনার যা মন চায় আমাকে জিজ্ঞেস করুন। আপনি ঘটনার রাতের সম্পূর্ণ বিবরণ দিন, কোনো কিছু বাদ দেবেন না। এমনকি আপনি যে খাবার পর জল খান সেটাও। দামিনীর কথাগুলো শুনে নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে রেবতী দেবী বলেন, টুকাই নিজের ঘরেই ছিল। টুকাই মানে রঞ্জিত। হ্যাঁ,
আমি বুঝতে পেরেছি। সেদিন ফ্যাক্টরি থেকে 7টা নাগাদই ফিরেছিল। পুষ্প ওর জন্য চা করেছিল, আর আমি সেটা নিয়ে ওর ঘরে যাই। দেখি নিজের টেবিলের উপরে বসে কাগজপত্র হাতে ব্যস্ত। কাজের সময় ওর সাথে কথা বলতে গেলে টুকাই রেগে যেত, তাই চা টেবিলের ওপর রেখে আমি চলে আসি। রাতের রান্নার কাজ পুষ্পর শেষের দিকে। 8:30টায় কলিং বেল বাজলো, আর পুষ্প গিয়ে দরজা খোলে। ওই সময় আমি নাম জানতাম না ওরা কারা, এখন জানি। ওই ওই পলাশ বাবুই আমাকে বলেছে, অমিতাভ আর বরুণ। ওরা আসলো, টুকাইয়ের কথা পুষ্পকে জিজ্ঞেস করলো। টুকাই বোধহয় ঘরের ভেতর থেকেই ওদের গলা শুনেছিল, দরজা খুলে নিজেই বেরিয়ে এলো। তখন টুকাই বলল যে ফ্যাক্টরির কাজের ব্যাপারে কথা বলতে এসেছে। এর আগেও 2-3 জন টুকাইয়ের সাথে কাজের সূত্রে দেখা করতে এসেছিল, তাই আমিও খুব একটা অবাক হইনি। রাত বাড়তে থাকে, পুষ্পর যাবার সময় হয়ে উঠেছিল। তা খাবার কখন খাবে সেটা জিজ্ঞেস করতে গেলে জানায় ও নিজের মতো খেয়ে নেবে। পুষ্প চলে যায়, আমি খেতে বসি। ঘড়িতে যখন 11টা, তখনও ওদের কাজ শেষ হয় না। এইবার আমার একটু রাগ হয়। টুকাইয়ের ঘরের দরজার কাছে গিয়ে আবার ডাক দিই। ও বলে যে খেয়ে নেবে। শীতের রাত, আমার শরীরটাও সেদিন খুব একটা ভালো ছিল না। নিজের ঘরে গিয়ে আমি শুয়ে পড়ি। ঘুম তখন সবে এসেছে। হঠাৎ মনে হলো কেউ একজন আমার মুখ চেপে ধরেছে, আর একজন পা। আমি আমি জেগে গেছি দেখে ওই দ্বিতীয় ব্যক্তি আমাকে জোর করে খাট থেকে নামিয়ে খাটের পায়ার সাথে প্রথমে আমাকে বাঁধার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে সেটা না করে দুজনে জোর করে এই ড্রয়িং রুমে এসে এই সোফার পায়াতে আমার হাত, পা আর মুখ বেঁধে দেয়। তারপর ওরা টুকাইয়ের ঘরের দিকে এগিয়ে যায়। সেটা বুঝতে পেরেছি কারণ টুকাইয়ের ঘরে তখনও আলো জ্বলছিল। এইবার আমি থামাবো রেবতী দেবী। খুনিরা যখন ঘরে ঢুকলো তখন রঞ্জিত বাবুর গলা শুনতে পেয়েছিলেন কিনা? একটাই কথা শুনতে পেয়েছিলাম, এ কি তোমরা, এই কথাটাই। তারপর টুকাইয়ের গলা আমি আর শুনতে পাইনি। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, মুখ বাঁধা, চিৎকার করতে পারছি না। তারপর কখন যেন অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরায় পুষ্প, কিন্তু তখনও জানি না ছেলেটা আমার খুন হয়েছে। শেষের কথাটা বলেই সাদা শাড়ির আঁচলের কুট 2 চোখে চেপে ধরেন রেবতী দেবী। চোখ মুছে নিয়ে দামিনীর দিকে আবার তাকায়। দামিনী পলাশবাবুর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, আপনার একটি মেয়ে আছে তো? হ্যাঁ, পর্ণা। কোথায় বিয়ে হয়েছে? বিলাসপুর। বেশ, আজ উঠছি। ভবিষ্যতে দরকার পড়লে আমি আবার আসবো। কথাটা বলেই দামিনী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পুষ্পর দিকে চায়। চোখের ইশারায় পুষ্পকে বাইরে যেতে বলে।
বাড়ির বাইরে বেরিয়ে এসে ধীরে ধীরে তিনজনে হাঁটতে হাঁটতে পুলিশ জিপের দিকে এগোতে থাকে। পুষ্পর বয়স 30-32-এর বেশি হবে না, ছিপছিপে গড়ন, গায়ের রং পরিষ্কার, বিবাহিতা। দামিনী বেশ জেরার ভঙ্গিতেই পুষ্পকে জিজ্ঞেস করে, কতদিন কাজ করছো? 3 বছরের মতো। এই এলাকাতেই থাকো? হ্যাঁ, পাশের পাড়া। ঘটনার দিন তুমি প্রথম সাক্ষী তো এই কেসের, তাই না? পুষ্প কোনো উত্তর দিল না, কেবল চুপ করে থাকলো। ইতিমধ্যে তিনজনেই জিপের ধারে এসে দাঁড়িয়েছে। রাতে যারা কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল তাদের কথাবার্তা কিছু শুনেছিলে? মনে আছে কিছু? না, দরজা বন্ধ ছিল আর আমি রান্নাঘরের কাজেই ব্যস্ত ছিলাম। রঞ্জিত কেমন লোক ছিল? ভালো, কথা কম বলতো, যতটুকু দরকার ততটুকুই। ঘটনা ঘটার পরের সকালে তুমি যখন আসো তখন রঞ্জিতের ঘরের দরজা খোলা ছিল নাকি বন্ধ? আমার খেয়াল পড়ছে না। খেয়াল না পড়লে মুশকিল। মনে করো। সত্যিই আমার খেয়াল পড়ছে না। আমি সদর দরজা খোলা দেখে একটু অবাক হই, তারপর ঘরে গিয়ে দেখি মাসিমা ওই রকম বাঁধা অবস্থায় পড়া। আমি ছুটে বাইরে এসে চিৎকার করি, তখন পাড়ার লোকজন ছুটে আসে। আপনার প্রশ্নটা মামাবাবুও আমাকে করেছিল। মামাবাবু? তিনি কে? দামিনী প্রশ্নটা করতে পলাশবাবু উত্তরে বলেন, নিমাই পাল। নিমাই পাল নামটা শোনা শোনা লাগছে। হ্যাঁ ম্যাডাম, রায়গড় থানার। হ্যাঁ, মনে পড়েছে। রায়গড় থানার সিনিয়র অফিসার, খুবই চাঁচরিল অফিসার। উনি হলেন রেবতী দেবীর ভাই। রঞ্জিতের খবর পাওয়া মাত্রই উনি স্পটে আসেন। উনিও আমার মতো সামান্য জেরা করেন আর কি। ওনার ইচ্ছে ছিল যে এই কেস যাতে উনি হ্যান্ডেল করবেন, কিন্তু যেহেতু ওনার এলাকা নয় তাই। বুঝতে পেরেছি। এরপর দুইজনে পুলিশ জিপে উঠতেই জিপ স্টার্ট দেয় ড্রাইভার। পলাশবাবু বেশ চিন্তার ভাব নিয়ে জিজ্ঞেস করেন, কি ম্যাডাম, কথা বলে কিছু বুঝলেন? পুষ্পকে কি সন্দেহ করা যেতে পারে? অবশ্যই। সন্দেহ না করার মতো তো কিছুই নেই। খুন হওয়াটাই একটা সন্দেহজনক ব্যাপার। পুলিশ স্টেশনে ঢুকতেই বেশ ভারী এক কণ্ঠস্বর দামিনীর কানে আসে। পলাশবাবুকে সাথে করে নিয়ে অফিস রুমে ঢুকেই দেখে এক মাঝবয়সী ঊর্ধ্ব পুলিশ অফিসার অম্বরের মুখোমুখি চেয়ারে বসা। টেবিলের উপর তার জন্য চায়ের কাপ সাজানো। দামিনী আর পলাশবাবু দরজার সামনে দাঁড়াতেই অম্বর আর পুলিশ অফিসার তাদের দিকে দৃষ্টিপাত করে। আর কতক্ষণ? এই তো এই 8 ঘন্টা মতো হবে। ম্যাডাম, ইনি হলেন রেবতী দেবীর ভাই নিমাইবাবু। নিমাইবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গেলে দামিনী নির্দ্বিধায় বসতে বলে। অন্যদিকে অম্বর বলে, উনি আজ হেডকোয়ার্টারে টেলিফোন করেছিলেন। এসিপি স্যার আমাদের কথা বললে উনি থানায় আমাদের সাথেই দেখা করতে আসেন। দামিনী ঈষৎ হেসে নিয়ে উত্তর দেয়, উনি না আসলে আমাকেই ওনার কাছে যেতে হতো, ভিকটিমের মামা যেহেতু। রঞ্জিতের প্রসঙ্গ ওঠা মাত্রই নিমাইবাবু ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর চায়ের পেয়ালায় ছোট্ট একটা চুমুক দিয়ে নিয়ে বলে, দেখুন, কাজকর্ম করতে গেলে কথা কাটাকাটি সব জায়গাতেই হয়, কিন্তু রঞ্জিত যে খুন হবে এটার আশঙ্কা মাথায় আসে। আপনাকে কিছু জানিয়েছিল রঞ্জিত? না, ও কিছুই জানায়নি। আমি জেনেছি ওর কাজের ওখান থেকে। রঞ্জিত খুন হওয়ার পর ওর ফ্যাক্টরি ম্যানেজার, কলিগ, এমনকি পলাশ যে দুজনের ছবি পাবলিক করেছিল, ওই অমিতাভ আর বরুণ, সবার সাথেই কথা বলি। এদের থেকেই জানতে পারি যে রঞ্জিত খুন হওয়ার মাস দেড়েক আগে কয়েকজনকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিল। কারণ? ওই মাল এক্সপোর্ট করতে গিয়ে কিছু ঘাপলা করেছিল। যাদের বের করে দিয়েছিল তাদের নাম? নিয়েছিলাম, খোঁজও চালিয়েছি। 3 জন। এদের মধ্যে কেবল শঙ্কু নামের ছেলেটি এখন কোথায় সেটা জানা যাচ্ছে না। বাকি 2 জন অন্য ফ্যাক্টরিতে কাজ করছে। নিমাইবাবু এইটুকু বলতেই
পলাশবাবু দামিনী আর অম্বরের উদ্দেশ্যে জানায়, নিমাইদা আমাকে এই খবরটা দিলে আমি এই দুইজনের সাথে ফ্যাক্টরিতে গিয়ে দেখা করি। ওরা যে সত্যিই ঘাপলা করছিল সেটা স্বীকার করেছিল, কিন্তু রঞ্জিতের খুনের দিন ওরা বীরপুরেই ছিল না। তাহলে ছিল কোথায়? কামাখ্যা, গুয়াহাটি। টিকিটের প্রমাণ, খুনের 2 দিন আগে গিয়েছিল, ফিরেছিল 1 সপ্তাহ পরে। ট্রেনের টিকিট, হোটেল ভাড়া, অ্যালিবাই। হঠাৎ নিমাই এমন একটা কথা বলেন যাতে বাকি 3 জনে বেশ অবাক হয়। আমি পলাশকে না জানিয়েই ওই বরুণ আর অমিতাভের উপর একটা খবরই ফিট করি। এই খবরই বরুণের সাথে বেশ বন্ধুত্বও তৈরি করে নেয়। গত 2 দিন আগে বরুণ কাবরিকে জানায় যে রঞ্জিতের নাকি একটা ব্যবসা ছিল। সে কি ব্যবসা? পলাশ, অবাক আমিও হয়েছি। খবরটা পাওয়া মাত্রই আমি সবার আগে দিদিকেই টেলিফোন করি। দিদিও অবাক, রঞ্জিত যে ব্যবসা করে এমন কোনো কিছুই কখনো দিদিকে জানায়নি। তা আপনার চর জিজ্ঞাসা করেনি যে রঞ্জিতের ব্যবসার খবর ও জানলো কি করে? করেছিল। কথার ফাঁকেই একদিন রঞ্জিত নাকি হুট করে বলে ফেলেছিল যে ব্যবসার কাজে সে নাকি বেনারস যাবে। কথা শুনেই বরুণ জিজ্ঞাসা করে যে তুই আবার কিসের ব্যবসা করিস। তখন রঞ্জিত কথা ঘুরিয়ে দেয় আর বলে যে তার ব্যবসা নয়, তার মামার ছেলের ব্যবসার ব্যাপারে তাকে যেতে হবে। কেলেঙ্কারি কথা। মামা বলতে আমি আর মনে ননলি। আমি অকৃতদার, মানে বিয়ে শাদী কিছুই করিনি, তার উপর আমার ছেলে, আবার তার উপর তার ব্যবসা। তাহলে ওই মামা নামক বস্তুটি কে? এই মুহূর্তে এই কেসে এইখানেই আমি আটকে রয়েছি। এই খবরটা আমি রুদ্রনারায়ণ বাবুকে টেলিফোন করে জানাতে গেলে এই ব্রাঞ্চের কথা জানতে পারি। ঘরের পরিবেশ শান্ত। গভীরভাবে খেয়াল করলে তবেই ঘরের ঘড়ির টিকটিক শব্দটা কানে আসতে পারে, নইলে সেটাও ম্লান হয়ে শান্ত পরিবেশে ডুবে থাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দামিনীর উদ্দেশ্যে নিমাইবাবু বেশ আক্ষেপের সাথে বলেন, 60 হবে এই পরের বছরে। বলতে গেলে একেবারে কর্মজীবনের শেষ ঘন্টার অপেক্ষায়। কি কেস এলো না, ভাগ্নে খুন। কথাগুলো বলে তিনি নিজের মতো কোনো রকম অনুমতি না নিয়েই অফিস ঘর থেকে বেরিয়ে যান। দামিনী আর অম্বর শান্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুইজনের মাথাতেই একটাই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। পলাশবাবু সামান্য গলাটা ঝেড়ে নিয়ে দুইজনের উদ্দেশ্যে বলে, বলছি, আসার পর থেকে তো কিছুই খাওয়া দাওয়া করলেন না। দোকান থেকে কিছু অর্ডার করে দিই? কি খাবেন বলুন? না না, এখন আর কিছু খাবো না বৌদি, একেবারে রাতেই। পলাশবাবুর বাড়িতে ড্রয়িং রুমে বসে সর্বরী ওনার স্ত্রী বিমলাকে উত্তর দেয়। বিমলা সামান্য হেসে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই পলাশবাবুর ছেলে প্রমথ সর্বরীর সাথে বেশ ভাব জমিয়ে নিয়েছে। সর্বরী সোফায় বসে মন দিয়ে কেসের ফাইল পড়ছে, আর প্রমথ নিজের আঁকার খাতায় রং পেন্সিল ঘষে চলেছে। মাঝে মধ্যে যা মনে হচ্ছে তা সর্বরীকে প্রশ্ন করছে। সর্বরীও যতটুকু পারছে তার উত্তর দিচ্ছে। আচ্ছা, আকাশের রং নীল হয় কেন? আকাশের রং নীল কারণ পৃথিবীর রং নীল, বুঝেছ? এই বাড়ির চালের রংটা একটু ঘষে দাও না গো, বাইরে বেরিয়ে যাচ্ছে। এই সেরেছে। প্রমথবাবু, রংটা আমার দ্বারা ছোটবেলা থেকে একদম হয় না। আচ্ছা, আমার সঙ্গে আরেকজন যে কাকা এসেছে, সে খুব ভালো রং করতে পারে, ও করে দেবে। ধুর, তুমি কিচ্ছু পারো না। তাই বুঝি? কথাটা বলেই সর্বরী হেসে ফেলে। রান্নাঘর থেকে বিমলা প্রমথকে সর্বরীকে বিরক্ত না করে নিজের ঘরে যেতে বললেন। সর্বরী বাধা দেয়। 8টা নাগাদ দামিনী, অম্বর আর কুণ্ডুবাবু বাড়িতে আসে। রাতের খাওয়া দাওয়া সেরে সকলে যখন ড্রয়িং রুমে এসে বসে, তখন ঘড়ি বলছে রাত্রি 10:40। প্রমথ অনেকক্ষণ আগেই অম্বরের কাছ থেকে বাড়ির ছাদ রং করিয়ে নিয়ে নিজের ঘরে চলে গেছে। বিমলা একটা বড় জলের বোতল ড্রয়িং প্রেসের টেবিলের উপরে রেখে শোবার ঘরের দিকে এগিয়ে যায়, কারণ সে জানে এই মুহূর্তে তার স্বামী আর কর্মসূত্রের লোকেরা নিজেদের কাজ নিয়ে আলোচনা করবে।
বিমলা দেবী চলে যেতেই অম্বর একটা সিগারেট ধরায়। পলাশবাবুর ধূম্রপানের কোনো নেশা নেই। তিনি স্বাদ করে একটা কাঁচের অ্যাস্ট্রে কিনেছিলেন, সেটাই অম্বরের হাতে দেয়। বাইরে সামান্য মেঘের গুড়গুড় শব্দ আর ঝিলিক চলছে। রাতে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। অম্বর ধোঁয়া ছেড়ে দিয়ে প্রশ্ন করে, তাহলে এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে? পোস্টমর্টম রিপোর্ট নিয়ে একটু সন্দেহ লাগছে। কেন? খুনের টাইমটা কি সঠিক? এটা ভুল হবার ব্যাপার নয়। আমি জানি কেন এটা তোমার মনে হচ্ছে। খুনের টাইম আর রাতের খাওয়ার টাইম, একটা জিনিস লক্ষ্য করো, খাবার কিন্তু ডাইজেস্ট হয়নি। অতএব পোস্টমর্টমের রিপোর্টে খুনের টাইম ঠিক। প্রশ্ন হচ্ছে কোনটা করলো কে? না। বেশ গম্ভীর আর জোর দিয়ে দামিনী কথাটা বলতেই পলাশবাবু ঈষৎ চমকে ওঠে। দামিনী বলে চলে, প্রশ্ন হচ্ছে তিনটে। 1, খুনি ফোর্স এন্ট্রি না করে বাড়িতে ঢুকলো কি করে? 2, পায়ে অতবার স্টেপ কেন? আর লাস্ট, রঞ্জিতকে খুন করার মোটিভ কি? এই তিনটে প্রশ্নের উত্তর এই মুহূর্তে প্রয়োজন। পলাশবাবু সামান্য ভেবে নিয়ে উত্তর দেয়, আচ্ছা, রেবতী দেবী কড়া ঘুমের ওষুধ খান, তাই ওই রাতে দরজা নক করলে উনি শুনতে পারেন না, কিন্তু দরজা তো রঞ্জিতও খুলতে পারে। কি করে সম্ভব হয় পলাশবাবু? রেবতী দেবীর বয়ান ভুলে গেলেন? রঞ্জিতের ঘরে যখন তারা ঢুকেছিল, রঞ্জিতের প্রশ্ন ছিল, এ কি তোমরা? তাহলে দরজা খুললো কখন? আর এটার থেকে এইটা স্পষ্ট, খুনি রঞ্জিতের পরিচিত। সর্বরী এতক্ষণ চুপ থেকে নিয়ে বলে, আচ্ছা, দরজা যে দেওয়াই ছিল এমন ভাবনা মাথায় আসছে কেন? পুষ্প বেরিয়ে যায়, রঞ্জিত অনেক রাত অবধি কাজকর্ম করে। হতেই তো পারে যে দরজাটা সেই মুহূর্তে সে বন্ধ করেনি, কাজ সেরে নিয়ে লক করতো, কিন্তু লক করার আগেই খুনি। এটাই আমার মাথায় ঘুরছে সর্বরী। অম্বর রঞ্জিতের ছবিগুলো খুব ভালোভাবে দেখছে, তারপর বলে, রঞ্জিতকে দাঁড়িয়ে নয়, বিছানায় ফেলে তারপর ছুরি চালানো হয়েছে। স্ট্রোক গলার ডান দিক থেকে বাঁ দিক, অতএব খুনি লেফটি। এটা তো আমি খেয়াল করেছি, জেরা করার সময় প্রত্যেকের হাতের গতিবিধি দেখেছি, কিন্তু লেফটি তো কেউই নয়। আর নিমাইবাবু? এই ব্যাপারে উনি কিছু বলেননি, কিন্তু গলায় ছুরি চালানোর পর থাইয়ের আর পায়ের কাফে অত স্ট্যাপ কেন? দামিনী সামান্য চিন্তা করে নিয়ে বলে ওঠে, রঞ্জিতের ব্যবসার কথাটা নিছকই উড়িয়ে দেবার মতো নয়। কিসের ব্যবসা? আর খুনের প্রসেস বলছে খুনি আনকোরা নয়, বরং পাকা হাতের। গলার কোন জায়গা থেকে টানলে শব্দ না করে মরবে সেটা সে জানত। মরার পর থাইয়ে আর কাফে কোপানো। পকেট। শেষ কথাটা শোনা মাত্রই সকলে চমকে ওঠে। অম্বর বেশ উৎসাহের সাথে জানতে চায়, পকেট মানে? তুই কি পাচারের সাথে? ইয়েস অম্বর, আমি ইঙ্গিত সেদিকেই পাচ্ছি। এটাও ব্যবসা, চোরা ব্যবসা। দেহের ভেতর পকেট তৈরি করে হিরে পাচার। সার্চে ধরা পড়ে না। অতএব এই হিরে পাচারকারীর দলের লোক এসে রঞ্জিতকে খুন করে। হয়তো রঞ্জিতের কাছে কোনো দামি চামড়া ছিল, তাই রঞ্জিতকে মেরেই ওটা নিয়ে গেছে। 9 নম্বর জুতো সেই কথাই বলছে সর্বই, কারণ পাচারকারীদের জুতো পরো না করলে ডবল পকেট করা অসম্ভব। কথাগুলো শুনে মাথাটা সামান্য নেড়ে নিয়ে পলাশবাবু বলে, এ তো কেঁচো খুঁড়তে কেউটে সাপ। একদম পলাশবাবু, সাপ। কিন্তু সাপ থেকে জীবনের সাপ এসে ধরা দিল, আর কেন দিল প্রশ্ন সেটা। পাচারের টিমের সাথে যুক্ত থাকলে রঞ্জিতকে বাইরে বেরোতেই হবে। আর এইসব কাজ যারা করে তাদের চোরা ব্যবসায় টাকটু বলে ডাকে। তাদের পোশাক থাকবে ভিখিরিদের মতো বা দৈন্যদশা। বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এরা নিজেদের শরীরের ভেতর লাখ টাকার হিরে নিয়ে যাতায়াত করছে। রেবতী দেবীকে জিজ্ঞেস করতে হবে যে এরকম দৈন্যদশা অবস্থায় তৈরি হয়ে রঞ্জিত বেরোতো কিনা, আর বেরোলে তা কবে, কখন।
সকাল 11টা নাগাদ পলাশবাবু দামিনীর কথা মতো পুষ্পকে বীরপুর থানাতে নিয়ে আসে। দামিনী অফিস ঘরে বসা, পুষ্পের চোখ মুখে একটা ভয়ার্থ ছাপ। এতদিন সদর পুলিশেরা জেরা করেছে ঠিকই, কিন্তু তাদের ধরন সহনীয়। কিন্তু ব্রাঞ্চ আসার পর এদের চালচলন, কথাবার্তা বড়ই ছন্দহীন। এটাই পুষ্প ঠিক মেনে নিতে পারছে না। পুষ্পকে নিয়ে পলাশবাবু অফিস ঘরে আসতেই দামিনী নিজের সামনের চেয়ারে বসতে বলে। সামান্য ঢোক গিলে পুষ্প জিজ্ঞেস করে, আবার আমাকে ডেকে আনলেন কেন? আমি তো আগের দিন সব বলেছি। এবার যেটা বলনি সেটা বলবে। মানেটা হলো, রঞ্জিতের ব্যাপারে আমার গুটি কয়েক প্রশ্ন আছে, ব্যক্তিগত। পুষ্প কেমন ফ্যাল করে দামিনীর দিকে একবার, পলাশবাবুর দিকে একবার চেয়ে নিয়ে ঘাড় নেড়ে হ্যাঁ করে। রঞ্জিতকে ফ্যাক্টরির কাজ বাদে বাইরে বেরোতে হতো? সেটা আমি কি করে জানবো? পোশাক দেখে। কখনো সাধারণ ছেঁড়া ফাটা পোশাক পরে নিয়ে। দামিনী পুরো কথা শেষ করল না, বাঁচ পথেই থামল। পুষ্প সামান্য ভেবে নিয়ে উত্তর দেয়, আমি 2-3 বার দেখেছি রঞ্জটা জামা পরে বেরোতে। মাসিমা বকা দিত, বলতো কি রে বাইরে যাচ্ছি সেরকম জামা প্যান্ট পরে। আচ্ছা, রঞ্জিত ভালো কাজ করত, উপার্জনও মোটামুটি, একটা মধ্যবিত্ত সংসার চালানোর মতোই, কোনো ঝুট ঝামেলাও নেই। বিয়ে করেনি কেন? দেখুন, এটা একদম ভেতরের ব্যাপার, আমার কোনোদিন জানার ইচ্ছেও হয়নি, জানতেও চাইনি। তাহলে সেটা জানার ইচ্ছে ছিল আর জানতে চেয়েও ছিলে, সেটাই বলো। এসব কি বলছেন? বাংলা ভাষায় বলছি। দেখুন, আমার কাজ ছিল বাড়ির রান্না বান্না করা, ঘর গোছানো, মাসিমার ওষুধ নিয়ে আসা, রঞ্জিতদার দোকান থেকে কিছু আনতে হলে নিয়ে আসা। এর বাইরে আমি কোনো কিছু জিজ্ঞাসাও করতাম না, জানার ইচ্ছেও দেখাতাম না। তবে মাসিমার সাথে এরকম আরও একবার হয়েছিল। কিরকম? রঞ্জিত খুন হওয়ার মাস 2 আগের ঘটনা। দুপুরে রান্না সেরে আমি তো বাড়ি চলে যাই, আর আসি আবার ওই 4টে, 4:30। দিনটা ছিল রবিবার। রঞ্জিতের কোথাও যাওয়া ছিল, বাড়িতে ছিল না। আমি বিকেলে কাজ করতে এসে দেখি মাসিমা নিজের ঘরের মেঝেতে উল্টে শুয়ে, অজ্ঞান, রক্তে লাল, খাটের কার্নিশে রক্ত, জল ছিটিয়ে জ্ঞান ফেরায়। দামিনী কোনো উত্তর দিল না, কেবল অপলক দৃষ্টিতে কিছুক্ষণ পুষ্পের দিকে চেয়ে থেকে তাকে যেতে বলে। পুষ্প ঘর থেকে বেরিয়ে যেতেই পলাশবাবুর দিকে ফিরে দামিনী জানতে চায়, রঞ্জিতের ঘর সার্চ করে কিছু গুরুত্বপূর্ণ পাওয়া গেছে কিনা। পলাশবাবু উত্তরে মাথা নেড়ে না করে নিয়ে জানায়, না ম্যাডাম, ফ্যাক্টরির কাগজপত্র আর কয়েকটা গল্পের বই, ব্যাস। আমি একবার সার্চ করতে চাই। হ্যাঁ করবেন, কিন্তু আবার সার্চ করবেন কেন? সার্চ করব এই কারণেই, যেহেতু সূত্রটা ওই ফ্যাক্টরি। নিজের থানার অফিস ঘরে বসে নিমাইবাবু অম্বরকে কথাটা জানায়। হিরে পাচারকারীর কথা শুনে নিমাইবাবুও বেশ অবাক হয়, কিন্তু নিছকই ব্যাপারটা উড়িয়ে দিলেন না। সেই সূত্রেই তিনি বলেন, এটা যদি আমার মাথায় আগে স্ট্রাইক করতো, তাহলে রঞ্জিত যে ঘরে বসতো ফ্যাক্টরির সেই ঘরের সার্চ ওয়ারেন্ট বার করতাম। রঞ্জিতের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কলেজে যখন পড়তো তখন হাসি ঠাট্টা সবই চলতো, কিন্তু ওই বয়স যত বাড়ে, ম্যাচুরিটিও বাড়ে, কথাবার্তা কমে যায়, ওই জেনারেশন গ্যাপ। রঞ্জিত দেখতে সুন্দর, কাজ ভালো করতো, স্বাচ্ছন্দ্য সুলভ আয়, তাও বিয়ে করেননি কেন? দিদির মুখে যেটা শুনেছিলাম তা হলো রঞ্জিত নাকি মহুয়া নামের একটি মেয়েকে খুব ভালোবাসত। পরে সেই সম্পর্কটা ভেঙে যায়, ওই জন্যই রঞ্জিত আর বিয়ের ব্যাপারে এগোয়নি। রেবতী দেবী আর আপনাকে তো একদম পিঠাপিঠি মনে হয়। তার কারণ আমরা যমজ, দিদি 15 মিনিট আগে। কথাটা শুনে অম্বর বেশ উত্তেজিতই হয়ে পড়ে, বেশ উৎসাহের সাথে প্রশ্ন করে, আচ্ছা, কেস বাদে আর একটা প্রশ্ন করছি। আমি শুনেছি যমজদের মধ্যে অনেক টান, একজনের জ্বর হলে আর একজনের হয়, বা একজন কাঁদলে অন্যজনও কাঁদে। কথাটা শুনে নিমাইবাবু হো হো করে হেসে ওঠে, বলে, তোর
ও সব সিনেমায় দেখায়, বাস্তবে ওসব কিছুই হয় না। মহুয়ার ঠিকানাটা? এটা দিদি বলতে পারবে, কারণ রঞ্জিতের সাথে অনেকবার ওই বাড়িতে নাকি মহুয়া এসেও ছিল। দাঁড়ান, দিদিকে একটা টেলিফোন করি, দেরি করে আর লাভ কি। কথাটা বলেই টেবিলের উপরে থাকা টেলিফোনের রিসিভার কানে তুলে নেয়। কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে রিসিভার তুলতেই নিমাইবাবু বলেন, হ্যাঁ হ্যালো, কে? পুষ্প? এই আমি মামাবাবু বলছি। দিদি কোথায় রে? ও আচ্ছা, এই একটু আসতে বল। হ্যাঁ দিদি, না এখনো জোরালো কিছুই পাইনি। শোন না, যার জন্য ফোন করছি, বলছি মহুয়ার বাড়ির ঠিকানা জানিস তুই? এই জন্য আমি তোকে টেলিফোন করতে চাই না, জানিস তো। আমি কি এটা কখনো বললাম যে মহুয়া খুন করিয়েছে? তুই কেন এত নার্ভাস হয়ে উল্টোপাল্টা চিন্তা করিস বলতো? আমি বুঝতে পারছি, পুলিশ তো চেষ্টা করছে, এই ব্রাঞ্চও ইনভলভ, একটা সুরাহা ঠিকই হবে। তোকে তো বলেছিলামই, খুন জিনিসটা এমনই, অতীত বর্তমান ভবিষ্যৎ সব নিয়েই কথা উঠবে। এবার বল দেখি, ওই মহুয়ার ঠিকানা জানিস কিনা? আচ্ছা ঠিক আছে, রাখছি, আর তুই বেশি চিন্তা করিস না। আর ওই মেডিসিনগুলো ঠিকঠাক সময় নিস। আমি দেখছি একবার ডিউটি সেরে তোর কাছে যাবো খন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাখ। টেলিফোনের রিসিভার নামিয়ে নোট খাতাতে খচখচ শব্দ করে নিয়ে মহুয়ার ঠিকানাটা লিখে দেন তিনি। অম্বর আর কোনো কিছুই জিজ্ঞেস না করে চেয়ার ছেড়ে উঠলেই নিমাইবাবু বেশ আগ্রহের সাথে জানতে চায়, রঞ্জিতের ঘরটা আপনারা একবার তল্লাশি করবেন তো? করবো তো অবশ্যই, কিন্তু সেটার আগে রঞ্জিতের ব্যাকগ্রাউন্ডটা না জানলে মুশকিল। তার জন্য খবরই ফিট করেছি। খাবার টেবিলে বসে দুপুরের খাবার খেতে খেতে সর্বরী কথাটা সকলকে জানায়। বিমলা আর দামিনী খেতে বসেনি, তারা দুইজনে খাবার পরিবেশন করছে। বাড়িতে অতিথি আগমনে জুনিয়র প্রমথবাবু স্কুলে যাননি, তবে সর্বরীকে সে কথা দিয়েছে আগামীকাল সে স্কুলে অবশ্যই যাবে। আরেকটি বিড়ম্বনা দুপুর 1টা থেকে আরম্ভ হয়েছে ইলশে গুড়ি বৃষ্টি, যার জন্যে তদন্তের কাজে একটু হলেও অসুবিধা হচ্ছে। সর্বরীর কথাটা শুনে তাতে সায় দিয়ে কুণ্ডুবাবু বলেন, ব্যাকগ্রাউন্ড বের করব কি করে? চোরা পাচারীদের দলে যে ছিল সেটা তো কেবল আমরা সন্দেহ করছি, কট্টর প্রমাণও তো নেই। প্রমাণ বলতে তুমি ঠিক কি বোঝো পলাশদা? সেটা আমায় বলো তো। আমার মনে হয় প্রমাণ বলে যেগুলোকে আমরা চিহ্নিত করি সেগুলো ভাঙলে তার ভিতর থেকে কয়েকটা সন্দেহই বেরোবে। সেটা বুঝতে পারছি সর্বরী, কিন্তু হ্যাঁ ঠিক, একটা কিন্তু বলে শব্দ নাকের ডগায় ঘুরপাক খাচ্ছে। আমি আজ রঞ্জিতের ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সেখানে বরুণ আর অমিতাভর সাথে কথা বলে এসেছি। ওরা একটাই কথা বারবার বলছে, ঘটনার দিন বাড়িতে ওরা গিয়েছিল ঠিকই, কিন্তু 11টা নাগাদই ওরা বেরিয়ে আসে। মুশকিল হচ্ছে সময়টা শীতকাল, তাই লোকজনের জানলা কপাট সব বন্ধ ছিল। দামিনী সকলের পাতে মৌরলা মাছ পরিবেশন করতে করতে বলে, খুনি অ্যালিবাই রেখেই কাজ করে। অম্বর, আরেকটু দেব? এই না না, ঠিক আছে। সর্বরী? হ্যাঁ দিন, বেশ বেশ বেশ, আর না না, ঠিক আছে। বলছিলাম যে এই মুহূর্তে আমাদের কাজটা কি? কি পলাশবাবু, পাত তো পুরো খালি। বৌদি, ভাত দাও পলাশটাকে। না না না, পুলিশের চাকরিতে ভুঁড়ি আর মোটা হলে মুশকিল আছে। একটু ভুঁড়ি হলেও ক্ষতি নেই, এই মুহূর্তে আমাদের কাজ 3 দিকে। সন্ধ্যায় আমি আর পলাশবাবু চলে যাব রঞ্জিতের বাড়িতে, আর পলাশবাবুর বাইকটা নিয়ে অম্বর যাবে রেবতী দেবীর মেয়ে পর্ণার সাথে কথা বলতে, আর সর্বরী যাবে মহুয়ার কাছে। আমাদের প্রত্যেকের কাছে এই মুহূর্তে একটাই প্রশ্ন, খুনের মোটিভটা আসলে কি? আসল কোনটা আর নকল কোনটা সেটা জানলে তো মিটেই যেত।
রেবতী দেবী পলাশবাবুকে নিজের ঘরে বসে বলে ওঠে। রেবতী দেবীর পাশেই নিমাইবাবু বসা। হঠাৎ ড্রয়িং রুমের পেন্ডুলাম ক্লকটা ঢং শব্দে জানান দিল সন্ধে 7:30। বৃষ্টিটা না হলেও আকাশ থেকে মেঘ পুরোপুরি কাটেনি। দামিনী পুষ্পকে সাথে করে রঞ্জিতের ঘরে ঢুকে তল্লাশিতে ব্যস্ত। ঘরটি মোটামুটি বড়। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কাজের টেবিল সব মিলিয়ে গোছানো ঘর। রঞ্জিতের কাজের টেবিলের কাছে এগিয়ে গিয়ে তার ড্রয়ারটা এক টানে খোলে। 2-3টে নোট খাতা, সেইগুলো বের করে নিয়ে পাতাগুলো উল্টাতে থাকে। তা মনে পড়ল? খাতা দেখতে দেখতে পুষ্পকে প্রশ্ন করতেই পুষ্প সামান্য থতমত খায়। সামলে নিয়ে প্রশ্ন করে, কি ব্যাপারে? ওই যে রঞ্জিত কখন কখন বা কবে কবে রংচটা জামা পরে বেরোতো। না, মনে করো, নইলে বিপদ আছে। আমার আবার বিপদ কিসের? কি জানি, বারবার তোমার নামই তো আসছে। কিভাবে? এই কেসে তুমি শেষজন যে খুনের রাতে শেষ রঞ্জিতকে জীবিত অবস্থায় দেখে বেরিয়েছে। এই কেসে তুমিই প্রথম যে রেবতী দেবীকে বাঁধা অবস্থায় দেখেছে। তাহলে কি এটা মনে হয় যে খুনটা আমি করেছি? সেটা আমি না, তদন্ত বলবে। মহুয়ার কথা লুকানোর কারণ? আমি এই ব্যাপারে জানতাম না। তাহলে কোন ব্যাপারে জানতে? পুষ্প চুপ করে যায়। তার কোনো উত্তর নেই মুখে। দামিনী খাতাগুলো বন্ধ করে নিয়ে পুষ্পর দিকে তাকিয়ে হেসে আবারও বলে, রঞ্জিত বাবুর আলমারিটা খোলো। চাবি কোথায়? কোথায় সেটা আমি জানি না। রঞ্জিত সেই ব্যাপারে আমাকে কিছুই বলেনি, তবে মাঝে মধ্যে নোংরা জামা পরে বেরোতো। রঞ্জিত আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না। মহুয়া যাওয়া আসা করত। রঞ্জিত নিজেই আমাকে বলেছিল যে মহুয়াকে সে ভালোবাসে। আমি কথাটা শুনে খুশি হই, কিন্তু তার পরপরই মহুয়া আমার সাথে দেখা করতে আসে আর জানায় রঞ্জিতকে ও বিয়ে করতে পারবে না। আপনি কারণ জিজ্ঞাসা করলেন না? হঠাৎ দামিনীর কণ্ঠস্বরে রেবতী দেবী নিজের ঘরের দিকে তাকায়। দেখে দামিনী সেদিক থেকেই কথাটা বলছে। রঞ্জিত বাবুর পর আপনার ঘরটাও দেখে নিলাম। একদিকে ভালোই হলো, কারণ খাটের পাশে যে টেবিলটা ছিল তাতে আপনার ঘুমের ওষুধের পাতাটাও ছিল। খুব কড়া ওষুধ, কিন্তু ডাক্তার এত কড়া ওষুধ প্রেসক্রাইব করলেন কেন? যতদূর আমি জানি খুব মানসিক চিন্তায় ঘুম না আসলে এই ওষুধ দেওয়া হয়। রেবতী দেবী ঈষৎ মাথা নেড়ে বলেন, ঠিক। চিন্তাটা কিসের? রঞ্জিতকে নিয়ে। ওর সিদ্ধান্ত স্থির ছিল না। এরপর ও কি করবে, কিভাবে বুঝে চলবে, সেটাই। কপালের চোটটা বোধহয় পুরনো নয়, কিন্তু বেশ গভীরভাবেই লেগেছিল। এমন সময় রান্নাঘরের থেকে পুষ্প ট্রেতে করে 2 কাপ চা বিস্কুট এনে টি টেবিলের উপরে রাখে। অন্যদিকে রেবতী দেবী বলে চলে, আমিও প্রেসারের রোগী। জানি, সেটারও ওষুধ দেখেছি টেবিলের উপর। সেদিন রঞ্জিত কাজে বেরিয়ে যাওয়ার পর আমার প্রেসারটা ফল করে। তারপর পুষ্প এসে ডাক্তারকে খবর দেয়। পলাশবাবু চায়ের কাপে চুমুক দিয়ে চা পানে ব্যস্ত। দামিনী সেই দিকে ইচ্ছে নেই। সে বলে চলে, আপনার ছেলের ঘর থেকে এই 3টে নোট খাতা পেয়েছি, এগুলো আমি নিচ্ছি। আর আলমারি খুলে ওনার ব্রিফকেস চোরা পকেট থেকে আমি এমন কয়েকটা জিনিস পেয়েছি যেগুলো প্রাপ্ত যুবক যুবতীর কাজে লাগে। মানে কন্ডম। কথাটা শোনা মাত্রই চায় চুমুকরত পলাশবাবু বিষম খেয়ে ওঠে। সরি ম্যাডাম। রেবতী দেবী অন্যদিকে মুখ ফিরিয়ে উত্তরে তিনি এসব ব্যাপারে কিছুই বলতে পারবেন না সরাসরি দামিনীকে জানিয়ে দেয়। হঠাৎ বাইরে একটা গাড়ির শব্দ ঘরে বসে সকলে শুনতে পায়। রেবতী উত্তর দেয়,
নিমাই এলো বোধ হয়, সন্ধেবেলায় আসবে বলেছিল। ঘরে প্রবেশ করল নিমাই বাবু, পরনে পুলিশের উর্দি। বোঝাই গেল থানার কাজ শেষ করে সোজা বোনের বাড়িতে। সোফায় এসে বসতেই দামিনী বলে, রেবতী দেবী, আপনার ঘরে বেশ পুরনো কয়েকটা বায়োলজির বুক। সাধারণত সেগুলো পড়ানোর ক্ষেত্রে নোট তৈরির কাজে লাগে। ঠিকই বলেছেন। আমার দিদি তো ওই সারদা স্কুলের শিক্ষিকা ছিলেন, বিয়ের পর কাজ ছেড়ে দেন। কেন? আসলে আমার ওই ভগ্নিপতি পছন্দ করতেন না যে ও চাকরি করুক, কিন্তু এরা দুজনেই প্রেম করেই বিয়েটা করেছিল। বাবা রাজি ছিলেন, কিন্তু আমার অমতি ছিল। অমতের কারণ? আমার এই ভগ্নিপতি ভালো লোক ছিল না। যেদিন রেবতীর ব্যাপারে আমার আর বাবার সাথে কথা বলতে আসে, ওই চালচলন, কথাবার্তার ধরন একেবারেই অন্যরকম, রাফ। আপনি চাকরি ছেড়ে দিলেন বিয়ের পর? কিছু করার ছিল না, কষ্ট হয়েছিল। পরে মনে হলো যাকে ভালোবেসে বিয়ে করলাম তার সংসার সামলানো তো কর্তব্য। বছর ঘুরতে না ঘুরতে রঞ্জিত এলো। শূন্য ইচ্ছেটা ছেলের মুখের দিকে তাকিয়ে পূরণ করলাম। তাহলে আমি তো মাঝে একবার ওদের ডিভোর্সের কথাও বলেছিলাম, ওর উপর অত্যাচার করতো। দিদি তো বললো যে ছেলে এখন ক্লাস 10 হয়ে গেল, এখন ডিভোর্সের কথা শুনলেই নাকি লোকে হাসবে। আমাদের মা যখন মারা যায় তখন আমি 6-এ পড়ি। 15 মিনিটের বড় হলেও মায়ের অভাব দিদি কখনো আমাকে বুঝতে দেয়নি। স্বামী যেমনই হোক, কেটে গেল তো এত বছর, ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাঁচবো বলে সেটাও। নিমাইবাবু কথাটা আর বলতে পারলেন না, চোখ দুটো ছলছল করে উঠল যেন। দামিনী আর পলাশবাবু ধীর নজরে একে অপরের দিকে চেয়ে নেয়। তারপর পলাশবাবু জিজ্ঞেস করে, রঞ্জিত যে খুন হয়েছে এই খবরটা মহুয়া জানে? না, জানি না, আর জানতেও চাই না। ওর খবর তো আমার কোনো লাভ নেই। বেশ রেগে মহুয়া সর্বরীকে কথাটা শুনিয়ে দেয়। বয়স 25-এর কাছে, সুশ্রীকরণ, কিন্তু তেজ 16 আনা। বাড়ি সুবিশাল, বলতে গেলে বড়লোক ঘরের একমাত্র মেয়ে। ডাক্তারি নিয়ে পড়াশুনো করছে, চোখে মুখে বিচক্ষণতার ছাপ সুস্পষ্ট। বিপরীত পক্ষে থাকা সর্বরীও কম নয়। সে শান্ত অথচ গম্ভীর স্বরে বলে, কিন্তু আমার যে লাভ আছে মহুয়া, আমাকে তো জানতেই হবে। তোমার প্রাক্তন প্রেমিক ওরফে যার সঙ্গে তোমার বিয়ে অবধি কথা এগিয়ে গিয়েছিল, তার খুন হওয়াটায় সন্দেহ তো তোমার দিকে আসবেই, তাই না? তাহলে তো আরো ভালো আপনাদের জন্য। তাহলে প্রমাণ করুন যে রঞ্জিতের খুন আমি করেছি। আর যদি প্রমাণ হয় তাহলে হাতে হাত কড়া পরিয়ে সাথে নিয়ে যান, দরকার পড়লে ফাঁসি দিন। আমি কি বেঁধে রেখেছি? সর্বরী শান্ত হয়ে সব কথা শোনে, তারপর বলে, মিস মহুয়া পাল, তোমার মতো পাবলিককে না আমি দিনে 100টা হ্যান্ডেল করি। এরপর থেকে যদি একটা টেরাবাকা উত্তর পেয়েছি, তাহলে উল্টো হাতে একটা র্যাপটা মেরে দেওয়ালে পোস্টার বানিয়ে রাখবো। লিসেন ইন্সপেক্টর। না, লিসেন নয়, অনলি হিয়ার। যা বলার আমি বলবো। এতক্ষণে মহুয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সর্বরীর আঙুলের ইশারায় তাকে বসে পড়তে হলো। সর্বরী জিজ্ঞেস করে, রঞ্জিতের সঙ্গে বিয়ে ভাঙার কারণটা কি? 1 নম্বরের চরিত্রহীন, সাইকো বলতে পারেন। মদ, মেয়ে, ছেলে সব সময় দরকার। আমি নিজের সর্বনাশ করতে চাই, তাই বিয়ে করি। এটা রঞ্জিতের মাকে জানিয়েছিলেন? না। কেন? ওর মা অন্যরকম মানুষ। আমি যতদূর জানি ছেলের এইসব নোংরা ব্যাপার জানতেন না। আমি ওর মায়ের সাথে কথা বলে জানতে পেরেছি রঞ্জিতের বাবার কাছ থেকেও উনি সুখ পাননি। নিজের কাজের জায়গায় ভদ্র সেজে থাকত। রঞ্জিত যে হিরে পাচারকারীদের সঙ্গে কাজ করত, সেই ব্যাপারে কোনো আইডিয়া আছে? না,
তবে করলেও অবাক হব না। আর একটা সিম্পল কথা বলি, একটা ছোট লোক, অজাত, চরিত্রহীন ব্যাটা ছেলে খুন হয়েছে 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 তাহার জন্যে এত তদন্ত করবার দরকারটা কি? গেছে আপদ। ওর মতো ছেলে পৃথিবীতে থাকলে মেয়েদের জীবন দরকার এই কারণে মিস হার হাইনেস, নতুন খবর কানে এসেছে। পুলিশের লোকেরা বলছে খুনের দিন সকালে রঞ্জিত এখানে আসে। যে মেয়েটির সঙ্গে কথা বলতে এসেছিল সেটা তুমি। মহুয়া বেশ তীক্ষ্ণ নজরে সর্বরীর দিকে তাকিয়ে থাকে, তারপর হুমকির সুরে বলে, হুব্বাগিরি আমার সামনে দেখাবেন না তো, চমকাই না। তাই? আপনি তো লেফটি। So what? The reason is the post-mortem report clearly mentions that the murderer is lefty. If so, then you have to prove that I was present at the time of the murder. আর সেদিন রঞ্জিত আমাকে বোঝাতে এসেছিল যে সে সব নোংরামি ছেড়ে দেবে, স্বভাব যায় না মরলে। এর আগেও রঞ্জিত এই কথা বলেছিল। আর তার আরেকটা যুক্তি ছিল আমাকে ডাক্তারি পড়া ছাড়তে হবে। আমি আমার ক্যারিয়ারের সাথে কম্প্রোমাইজ করতে রাজি ছিলাম না। সেটা ওর মা করেছিল। আপনার আর কোনো প্রশ্ন? না, প্রশ্ন নেই, তবে অনেকগুলো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর কি। পলাশবাবু দামিনীকে বলে ওঠে। ড্রয়িং রুমে বসা বিমলা রাতের রান্নায় ব্যস্ত। এক রাউন্ড চা তাদের সামনে রেখে গেছে। রাতের খাবার খেতে এখনো অনেক দেরি আছে। অম্বর বিলাসপুর থেকে এখনো ফেরেনি। বাঁ দিকের সোফায় সর্বরী বসে দামিনীকে মহুয়ার সাথে হওয়া কথা বলতে থাকে। প্রমোদ সর্বরীর পাশে বসে নিয়ে একটা লাল কালির কলমে আপন মনে সর্বরীর হাতের উপরে কিছু একটা আঁকছে। তবে কি আঁকছে সেটা বলা কঠিন। অম্বর আর সর্বরীর সাথে প্রমথর ভাব তুঙ্গে, কিন্তু দামিনীর সাথে ভাব সেভাবে জমেনি, জমাতে চায়ও না। সর্বরীকে কানে কানে সে বলেছে, ও জাদু জানে বোধ হয়। তাই? কি করে জানলে? আরে আগের দিন ঘরের কাছে গেছি, দেখছি মুখের সামনে বই তুলে পড়ছে। আমাকে দেখতেও পাইনি। ফট করে বলে, কি ব্যাপার প্রমোদ বাবু? তাহলে বলো, জাদু না জানলে কি করে দেখলো? সর্বরী বেশ হেসে উঠেছিল কথাটা শুনে। অম্বর যখন এলো ঘড়িতে বাজে 9:10। পলাশবাবুর পাশে বসে নিয়ে অম্বর বলে, পর্ণার সাথে রঞ্জিতের কোনো সম্পর্ক নেই, কারণ বিয়ের আগেই এদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে। রঞ্জিতের সাথে পর্ণার মৌখিক কোনো রকম ঝগড়া না হলেও কথা ছিল না। বিশেষ করে পর্ণার স্বামী অতুল একদমই রঞ্জিতকে সহ্য করতে পারত না। এর বিশেষ কোনো কারণ নেই। রঞ্জিত নাকি রেবতী দেবীকে পর্ণার সাথে দেখা করতে দিত না। মায়ের সাথে কথাবার্তা হতো টেলিফোন। নিমাইবাবু মাঝে মধ্যে যাতায়াত করত। নিমাইবাবু অনেক চেষ্টাই করেছিল পর্ণা রঞ্জিতের সম্পর্ক ঠিক করবার, কিন্তু কিছুই হয়নি। আর একটা কথা, বিলাসপুর যাওয়ার আগে আমি রঞ্জিতের পাড়াতে গিয়ে পড়শিদের সাথে কথাবার্তা বলি। তারা জানায় রঞ্জিতের ব্যাপারে তারা কিছুই জানে না। দামিনী খুব মন দিয়ে কথাগুলো শুনে সামনে থাকা টেবিলের উপর থেকে রঞ্জিতের নোট খাতাগুলো হাতে তোলে। সেটা দেখে নিয়ে পলাশবাবু জানতে চায়, আমিও দেখেছিলাম, কিন্তু ওই মাল ডেলিভারি নোট আর কি। পেয়েছি। 3-4 পাতায় একটা নাম কমন, পবন, আর নামের পাশে লেখা 10,000। কে এই পবন? আর এই গোলাপি নোট খাতার একটা জায়গায় পেন্সিলে লেখা, ফটোশুটে খেলে দেব। কথাটা খুব কানে বাজছে। হ্যাঁ? সর্বরী বেশ অবাক হয়, সঙ্গে সঙ্গে বলে ওঠে, ফটোশুট? এটা রেসের মাঠের ভাষা না? মুহূর্তের মধ্যে দামিনী খাতাগুলো টেবিলের উপরে রেখে বলে, তাহলে পবন ঘোড়ার নাম ছাড়া আর কিছুই নয়। অম্বর, কাল সকাল সকাল মহাজাতি সতনের উদ্দেশ্যে রওনা হও, আর আসার পথে সোনাগাছিটাও হয়ে এসো। শেষের কথাটা শুনে অম্বর চমকে ওঠে।
জিজ্ঞাসা করলে দামিনী জানায়, যে ছেলে রেসের মাঠে টাকা ওড়াচ্ছিল সেই ছেলের ব্রিফকেসের ভিতর থেকে নিরোধ বেরোচ্ছে। কি কম্বিনেশন! তার জন্যই যেতে হবে। কথাটা বলেই দামিনী পেছন দিকে মাথা হেলিয়ে রান্নাঘরের দিকে তাকায়। তারপর চিৎকার দিয়ে বলে ওঠে, কি গো বৌদি, একা একাই কাজ করে যাচ্ছ? বললাম না আমাকে ডাক দেবে। রাতের খাবার শেষ করে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। সর্বরী দামিনীর হাত ধরে নিয়ে নিজের ঘরে আনে। দামিনী বেশ হেসে নিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, একেবারে বগল দাবা করে নিয়ে এলে? বসুন বসুন বলছি। কথাটা বলে নিয়ে ঘরে থাকা কাঠের আলমারির থেকে কাপড় জামার প্যাকেট বের করে দামিনীকে দেখায়। পলাশবাবু, বিমলা আর প্রথমর জন্যে সর্বরীর এই কেনাকাটা। দামিনী দেখে নিয়ে বলে, বাহ, খুব সুন্দর। প্রমথ, সাইজ ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, রোগা পটকা ছেলে, রং ঠিক আছে। তোমার চয়েস অল টাইম বেস্ট। ইস, আমি যদি জানতাম মহুয়ার সাথে কথা বলতে গিয়ে মার্কেটিং করে ফিরবে, তাহলে আমি ওদের জন্য কাল যাব। যাওয়া যেতেই পারে। চলো, বাড়ির ছাদ থেকে একবার ঘুরে আসি। এখানে এসে একবারও ছাদে উঠিনি। দুই কন্যাতে সিঁড়ি পেরিয়ে ছাদে এসে দাঁড়ায়। আকাশে শুক্লাপক্ষের নবমীর চাঁদের আলো ছাদে এসে পড়েছে। দূর থেকে ভেসে আসছে দূরপাল্লার ট্রেনের শব্দ। রাতের আকাশের বুক দিয়ে চলেছে নিশাচর বর্গ। বাচ্চা খুব ভালোবাসো, তাই না? দামিনী প্রশ্ন করতেই সর্বরী ঈষৎ হাসে। না, আসার পর থেকেই দেখছি কেসের প্রতি যতটা না মন, তার চেয়ে বেশি প্রমথর উপর। সত্যি, বাচ্চাদের ভালোবাসাটা একেবারে নিষ্পাপ আর স্বার্থহীন। কোনো জোর নেই, কান্না নেই, কোনো মিনতি নেই। ঠিক যেমনটা অঙ্গদ, তাই না? দামিনীর কথাতে সর্বরীর মুখের হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। শান্ত স্বরে সে বলল, হয়তো। অঙ্গদের প্রতি টানটা কি শুধু অনিশের ছেলে বলে, নাকি অম্বরের ভাইপো বলে? সম্পর্কটা তো একজনের উদ্দেশ্যেই, আলাদা কিছু তো নয়। তবে ডাক্তারের মুখে একটা কথা শুনলাম, তোমার বাবার শরীরটা নাকি খুব একটা ভালো নয়। তোমার বিয়ের কথাবার্তা শুরু করেছেন? হ্যাঁ। তুমি কি বললে? এখনো কোনো উত্তর দিইনি। দেবার আগে অঙ্গদের কথাটা ভেবে নিয়ে দিও। ভাবনা আর ভাবনা, এর বাইরে আদৌ কিচ্ছু নেই। আসলে গায়ের জোরে সব কিছু হলেও ভালোবাসাটা হয় না। অন্তত মাঝরাতে ভালোবাসার মানুষটার কাছে গিয়ে ভালোবাসার মিনতি করলেও ভালোবাসা পাওয়া যায় না। সর্বরী, তোমার মতো বুদ্ধিমতীর পা ফসকানোটা খুব বোকামির। মিনতি করে পাওয়া যায় না, কিন্তু ভালোবাসা অবশ্যই স্বার্থপর বানিয়ে দেয়। একটা সত্যি কথা বলো তো, আমার উপর তোমার কোনো রাগ নেই? না, তবে ঈর্ষা আছে। আপনি তো সবকিছুতে এগিয়ে, আপনার জোরালো দিব্য দৃষ্টি আছে, মানুষ বুঝবার দেহ রহস্যের নথি জানা আছে, দাবা খেলার বুদ্ধি আছে, দাগ কাটা তাসের মতো জীবন ওষুধ আছে। আমার কাছে দ্বিতীয় কাল রাতের স্মৃতি ছাড়া আর কিছু নেই, যে রাত আমি চাইলেও ভুলতে পারবো না। হয়তো এই কারণেই আপনার প্রতি আমার ঈর্ষা আছে। সর্বরীর গভীর অন্তর্নিহিত কথাগুলো শুনে দামিনী স্নিগ্ধ হাসি হেসে উত্তর দেয়, তোমার মান অনেক উঁচুতে। প্রিয় মানুষের দংশনে মূর্ছে গিয়েও সেই বিষ ওই নীলকণ্ঠের মতো মনের ভিতর গিলে রেখেছ। এটা তো আমার মধ্যেও নেই। তবে তুমি যে মানুষটিকে ভালোবাসো, সেই মানুষটা যদি অন্য কাউকে মন দিয়ে বসে থাকে, তাহলে কি সে অপরাধী? সর্বরী? সর্বরী আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে দামিনীর দিকে চায়, উত্তরে বলে, যে মানুষটি অন্য একজনকে ভালোবাসে, সেটা জেনেও তাকে ভালোবাসতে বাধ্য হই। তাহলে কি আমি অপরাধী দামিনী? সর্বরী কথাটা বলতে না বলতেই রাতের আকাশের বুকে তীক্ষ্ণ একটা বিদ্যুৎ, তারপর
তীব্র কম্পাঙ্কে একটা বাজ। দামিনী আর শর্বরী একে অপরের দিকে অপলক নজরে তাকিয়ে থাকে। প্রকৃতির এই ভয়াল রূপ, সাহিত্যের ভাষায় বলতে হলে এই কথাটাই আসে। সহসা শর্বরী মণ্ডিত অম্বর বক্ষে দীর্ঘদীপ্তি দামিনীর প্রভাব। পরের দিন খুব সকাল সকাল অম্বর কলকাতায় রওনা দেয়। পলাশবাবুও রঞ্জিতের ফ্যাক্টরিতে গিয়ে আরেক দফা জেরা আরম্ভ করে। দামিনী কোথাও বেরোয়নি, সে নিজের ঘরে বসে পলাশবাবুর তোলা ক্রাইম স্পটের ছবিগুলো মন দিয়ে দেখে চলেছে। হাতে তার একটা বড় ম্যাগনিফাইং গ্লাস। রঞ্জিতের ছবিটা সে মন দিয়ে দেখে নিয়ে কিছু একটা সন্দেহ হতেই নিচে নেমে আসে। টেলিফোনের পাশেই একটা ডায়েরি, আর তাতে সকলের নম্বর লেখা আছে। সেখান থেকে এই খুনের ময়না তদন্ত যিনি করেছেন অর্থাৎ ডাক্তার চৌধুরীর ফোন নম্বর বের করে সেটা ডায়াল করে। রান্নাঘর থেকে বিমলা দেখে প্রায় 15 মিনিট ধরে দামিনী কথা বলে চলেছে। দামিনীর মুখ খুব গম্ভীর। কথা বলে নিয়ে আবার সে নিজের ঘরে চলে যায়। মন দিয়ে ম্যাগনিফাইং গ্লাস হাতে আবারও ছবিগুলোতে মন দেয়। হঠাৎ বিমলা দামিনীর ঘরের কাছে এসে জানায় বীরপুর থানার থেকে টেলিফোন করেছে, দামিনীকে চাইছে। তাড়াতাড়ি দামিনী নিচে নেমে টেলিফোনের রিসিভার তুলে নিয়ে কথা বলতে আরম্ভ করে। থানার জুনিয়র অফিসার জানায় মহুয়া পাল নামে একটি মেয়ে শর্বরীর খোঁজ করছে। উত্তরে দামিনী মহুয়াকে পলাশবাবুর বাড়িতে নিয়ে আসতে বলে। প্রায় মিনিট 20 পর এক অফিসারের সাথে মহুয়া পলাশবাবুর বাড়িতে আসে। দামিনী ড্রয়িং প্লেসে বসা। দামিনী চোখের ইশারা করে মহুয়াকে বসতে বলে। বসে নিয়ে মহুয়া অহংকারের সাথে বলে, আমার নাম মহুয়া পাল। আমি জানি রঞ্জিতের প্রাক্তন প্রেমিকা, কিন্তু শর্বরীর সাথে এই মুহূর্তে দেখা করা যাবে না। একটা বিশেষ কাজে আমি তাকে বাইরে পাঠিয়েছি। আস্তে আস্তে সন্ধে। আপনি চাইলে আমাকে বলতে পারেন। আপনি দামিনী সেন সরকার তো? আপনি কি করে জানলেন? আমি শুনেছি। কি করে? আমি প্রেস কনফারেন্স করি না, খবরের কাগজেও ছবি ছাপতে দিই না। চন্দননগর খুনের তদন্তে আপনার নাম বেরিয়েছিল, যেখানে দেবব্রত খুন হয়। শর্বরীকে কি প্রয়োজন? আমাকে বিরক্ত করবার কারণ কি? বিষয়টা খুন, তাই। একটা ক্যারেক্টারলেস পার্সন খুন হয়েছে, তার জন্য ব্রাঞ্চ উঠে পড়ে লাগলো কিসের? ক্যারেক্টারলেস পার্সন হলে তাকে যে খুন হতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। আপনার ব্যাপারে আমি খোঁজ নিয়েই এসেছি। আপনার ইন্সপেক্টর ওই শর্বরী মুখার্জিকে এটাই বলতে এসেছিলাম যে আমার ব্যাপারে বেশি ঘাটাতে আসলে মুশকিল আছে। আপনি যেমন উপরি মহলে চলাফেরা করেন, আমারও কিছুটা যাতায়াত আছে। শহরের ব্রাঞ্চে আছেন, হাওয়া পানি খাচ্ছেন, দিব্যি আছে। তা সেখান থেকে যদি আমার কল্যাণে হজ পাড়ায় ট্রান্সফার করাই, বুঝে দেখেছেন কি হতে পারে? কথাটা বলেই মহুয়া কেমন যেন আক্ষেপ করে উঠল। কপাল কুঁচকে নিয়ে নিজেকে সামলে খুব নরমভাবে আবারও বলে, ইস, আমার আবার সত্যি খুব খারাপ লাগছে এমন ভাবে একজন ইনচার্জের সাথে কথা বলতে। এইভাবে কথা হয় না, উচিত না। আসুন না একটা সন্ধেতে আমার বাড়িতে, কিছু খান, আড্ডা মারি। মিউচুয়াল ভাবেও মিটে যেতে পারে। দামিনী ফিকে হাসি হাসে, বলে, খাওয়া দাওয়া বুঝলাম, তা কতটা খাওয়াবেন মহুয়া পাল? আপনার কাছে একটা ইনচার্জের রেট কত? লাখের ঘরেই ঢুকছি। 2, ঠিক আছে? 2 কম হলো? দামিনী নিজের জায়গা ছেড়ে উঠে মহুয়ার কাছে এগিয়ে গিয়ে পর পর কষিয়ে দুটো চড় তার গালে মারে। মিস পাল, আমার ব্যাপারে সব জানাটা সম্ভব নয়। খুনের কেসে নাম জড়ালে প্রার্থনা করবেন যেন ব্রাঞ্চ তদন্ত করতে না আসে, আর আসলেও দামিনীর ব্রাঞ্চ যেন না হয়।
দরজা পেছনে। মহুয়া কোনো উত্তর না দিয়ে ধীর পদে অফিসারকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু তীক্ষ্ণ নজর দামিনীর দিকে। মহুয়া বেরিয়ে যেতেই দামিনী দেখে অবাক নজরে বিমলা তার দিকে তাকিয়ে আছে। দামিনী হেসে নিয়ে বলে, ও বৌদি, এসব আমাদের কাছে চলে, তুমি চাপ নিও না। একটু চা হবে গো? না হবার কিছুই নেই, তবে আমার মনে হচ্ছে এটা পাচারকারীর দলের কাজ। সন্ধ্যেতে সর্বরী দামিনীকে কথাটা বলে। অন্যদিকে দামিনীও মহুয়ার ব্যাপারে জানালে সর্বরী বেশ রেগে জানায়, আপনি এটা ঠিক করলেন না। ওর গাল দুটো আমার খুব পছন্দ হয়েছিল। নেক্সট বার তুমিই দিও। আপনার হাতে খাওয়ার পর কি আর আমার কাছে আসবে? সর্বরী কথা শেষ করতেই অম্বর এসে দাঁড়ায়। সে জানায়, তোর সন্দেহ ঠিক। মাসের প্রায় 2 থেকে 3 বার রঞ্জিত রেসের মাঠে যেত। পবন নামের একটা ঘোড়াতে টাকা লাগাতো, যথারীতি হারতো। রেড লাইট এরিয়াতেও যাতায়াত ছিল, তবে নির্দিষ্ট কোনো একটা মেয়ের সাথে নয়। দামিনী পুরোটা শুনে নিয়ে বলে, ডক্টর চৌধুরীর সাথে কথা হলো। একটা অদ্ভুত জিনিস এই রঞ্জিতের মার্ডারে পেলাম। গলা যে কাটা হয় তা এত ডিপ হয় কি করে? ডক্টর জানান খুব ধীরে আর প্রেশার দিয়ে। আমার ক্যালকুলেশন বলছে খুনি ইচ্ছাকৃত বাঁ হাতেই খুনটা করেছে, যাতে কেস ঘোরে। লেফটি হলে এক টানে গলার উপর ছুরি চালাবে, কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়। কতটা রাগ ছিল রঞ্জিতের উপর খুনির! মনে হচ্ছে খুনি সবকিছু রেখে দিয়ে গেছে পরিষ্কারভাবে। সে চাইছিল এইভাবেই আমরা তদন্ত করি, কিন্তু কেন? এত পরিষ্কারভাবে কেন? ধরতে পেরেছিস? আপাতত কিছুটা। খুনিকে? দামিনী হেসে উত্তর দেয়, 5 কোটি দে। পরপর 2 দিন কেটে গেছে, তদন্ত আর এগোয়নি। বাড়িতে বসেই দামিনী সকলের সামনে পলাশবাবুকে বলে, পলাশবাবু, রঞ্জিতের খুনি ওই পাচারকারী দলের লোকেরাই। আমার মনে হচ্ছে আউট অফ স্টেট, বাংলাদেশ অথবা জয়সলমীর হয়ে পাকিস্তান। মরেছে। এসপি স্যারকে এবার কি বলবো? আমরা কাল সকালেই বেরিয়ে যাব। এসপি স্যারকে এই রিপোর্টই দেব। পলাশবাবু আর কোনো কথা বললেন না। দামিনী বেশ নিরাশ ভরা স্বরে বলে, কিন্তু আমার খারাপ লাগছে নিমাইবাবুর উপর। উনি খুব ভরসা রেখেছিলেন আমার উপর। দেখি আজ গিয়ে ক্ষমা চেয়ে আসি। কোনোদিন ভাবিনি তদন্তে নেমে আমাকেও ক্ষমা চাইতে হবে। তবে পলাশবাবু, আপনি নাম্বার 1। বিশেষ করে ক্রাইম স্পটের ছবি, ওটা আপনি না ভালোভাবে তুললে এই কেস অধরাই থাকতো। পলাশবাবু সামান্য মাথা নেড়ে নিয়ে প্রশ্ন করে, সাথে আমায় যেতে হবে ম্যাডাম? যেতে তো হবেই পলাশদা, সঙ্গে বৌদি আর প্রমোদকে নিয়ে। কি আর বলবো, এই কেস না এলে হয়তো তুমিও আসতে না। প্রমোদ বেশ উত্তেজিত হয়ে সর্বরীকে বলে, কই আমার গাড়ি? তুমি যে বলেছিলে আমার জন্য গাড়ি আছে। সর্বরী একটা বড় পুলিশ জিপ গাড়ি বের করে নিয়ে বলে, এটা কিন্তু আমি জানি না। যে জাদু জানে বলেছিল সে দিয়েছে। তবে দেবার আগে ওই পদ্মটি একবার বলো তো। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিট পটাং, গন্ধ গগুল হিজি বিজি, নো অ্যাডমিশন ভেরি বিজি, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। প্রমোদ ছড়াটা বলতেই সকলে হেসে ওঠে। কে শিখিয়েছে সুকুমার রায়ের এই ছড়াটা? নিশ্চয়ই অম্বর। এইসব কুবুদ্ধি ওর মাথাতেই। সকলকে বিদায় দিয়ে পুলিশ ভ্যানে উঠে পড়ে ব্রাঞ্চ টিম। গাড়ি স্টার্ট দিতেই পলাশবাবু আর প্রথমও হাত নেড়ে বিদায় দেয়। গাড়ি বীরপুর ছাড়তেই অম্বর বেশ কৌতূহলের সাথে জিজ্ঞেস করে, কাল সন্ধ্যায় নিমাইবাবু আর রেবতী দেবীর সাথে কি কথা হলো বললি না? ওমা, বললাম তো, ক্ষমা চাইলাম। সকালে তো আগে নিমাইবাবুর বাড়িতে যাই,
তোকে দেখে অবাক হননি? না ব্রাহ্মু, তুমি ভারী কিছু আমার জন্য রান্না করো না। নিমাইবাবু নিজের কাজের লোককে কথাটা বলতেই হঠাৎ নমস্কার নিমাইবাবু। পরিচিতা কণ্ঠস্বর শোনা মাত্রই সদর দরজার দিকে তিনি তাকান, দেখেন দামিনী দাঁড়িয়ে। কাজের লোকটি রান্নাঘরের দিকে চলে যায়। আরে আসুন আসুন আসুন। ঘরে ঢুকতে ঢুকতে দামিনী বলে চলে, টেলিফোন না করেই আপনার বাড়িতে চলে এলাম। বেশ করেছেন, বসুন। চা বলি? না নিমাইবাবু, আমি এসেছি ক্ষমা চাইতে। দামিনীর কথা শুনে তিনি বেশ অবাক হন, বলেন, ক্ষমা কেন? আপনার ভাগ্নের হত্যা রহস্য বোধহয় আমি সমাধান করতে পারবো না। পারবেন না মানে আপনিও হাল ছেড়ে দিলেন? আমি তো শেষ ভরসা। জানি। দিদিকে কি আমি বলবো? আমি যে দিদিকে আপনার কথা বলেই আশ্বাস দিয়েছিলাম। সেই জন্যই আমি প্রথম আপনার কাছেই এসেছি, রেবতী দেবীর কাছে যাইনি। আজ সন্ধ্যেতে আমি নিজে ওনার কাছে যাব। আপনি দয়া করে সাথে থাকুন, এই অনুরোধটুকুর জন্যই আপনার কাছে আসা। নিমাইবাবু কোনো উত্তর দিলেন না। দামিনীর কথা শুনে তিনি যেন সম্পূর্ণ ভেঙে পড়লেন। প্রায় আধ মিনিট চুপ থেকে নিরাশ ভরা স্বরে বললেন, বেশ, তবে থাকবো। সন্ধে কটায়? সন্ধ্যা 7টায় দামিনী নিজে জিপ চালিয়ে রেবতী দেবীর বাড়িতে আসে। সাথে আর কেউ নেই। জিপ থেকে নেমে দামিনী বাড়ির ভিতরে ঢুকে দেখে ড্রয়িং প্লেসের সোফায় নিমাইবাবু আর রেবতী দেবী বসা। রেবতী দেবীর মুখের ভাব দেখেই দামিনী বুঝতে পারে নিমাইবাবু আগেই সব কথা ওনাকে জানিয়ে দিয়েছেন। বসুন। রেবতী দেবী বলতেই দামিনী হাত তুলে না করে। ঘরের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে দামিনী বেশ শান্ত স্বরে বলে, আমার আসার আগে নিমাইবাবু বোধহয় সব জানিয়েই দিয়েছেন। হ্যাঁ, আমি জানি আপনিও ভেঙে পড়েছেন, সেটাই স্বাভাবিক। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। রঞ্জিতের খুনের কিনারা করতে কেন পারবেন না? দামিনী টেবিলের উপরে থাকা বিচিত্র নামের মাসিক ম্যাগাজিন হাতে তুলে নিয়ে সেটা দেখতে দেখতে বলে, একটা ছোট্ট গল্প বলি, সবাই জানে গল্পটা। মহাভারতে বিভিন্ন চরিত্রকে নানা রকমভাবে অনেক বিশ্লেষণ করেছে। কুন্তী, সুভদ্রা, হিড়িম্বা, দ্রৌপদী, উলুপি, অনেকে। কিন্তু শতপুত্রের জননীর ট্যাগলাইন গান্ধারীর কপালে উঠল। সকলেই বলে গান্ধারীর মতো মায়ের ভাগ্য যেন কোনো মায়ের না হয়। কেন বলে? শুধু কি এটার জন্যই যে 100খানা ছেলে থাকার পরেও গান্ধারীর চিতাতে আগুন দেওয়ার মতো একটা ছেলেও বেঁচে রইল না? বেদব্যাস খুব চালাক রাইটার। যদি মহাভারতকে কেবল গল্প কথা ধরি, তাহলেও বেদব্যাসের মতো রাইটার এখনো পর্যন্তই ত্রিভুবনে নেই, যিনি একটা অত বড় রূপকথার গল্প চিন্তা করে 18টা পর্ব নামিয়ে দিলেন। কিন্তু অনেকে জানে না, শুধু গান্ধারী শতপুত্রের জননী নন, গান্ধারীর মাও সেটা। মানে শকুনিরও 100খানা ভাই, আর তাদের একমাত্র বোন ছিল গান্ধারী। আর গান্ধারী ও শকুনি ছিল যমজ, যার জন্যই শকুনি আর গান্ধারীর মধ্যে টান অসীম। গান্ধারীকে দিয়ে বেদব্যাস বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে সন্তানের উপর মায়ের যদি নজর না পড়ে, তাহলে একটা নয় 100খানা ছেলে থাকলেও কুলাঙ্গার তৈরি হবে। আর মায়ের নজর যদি ঠিক হয়, তাহলে একটা ছেলেই অভিমন্যু হতে পারে। জানি অবাক লাগছে আমার কথাগুলো, কিন্তু আজ এই কথাগুলো না বললেই নয়। মহাভারতে গান্ধারী কেবল দুঃখী জননী নন, গান্ধারী রাগী, অভিমানী। শকুনি আর গান্ধারীর মধ্যে রক্তের টানটা খুব জোরালো। গান্ধারীর বিয়ে নিয়ে একটা ঘটনা আছে।
শকুনি খুব বিচক্ষণ আর জ্যোতিষবিদ্যা জানত। ধৃতরাষ্ট্রের সাথে বিয়ের কথা উঠলে সে দেখল গান্ধারীর বিয়েতে স্বামী বিয়োগ আছে। তার জন্যে একটি ছাগলের সাথে গান্ধারীর বিয়ে দিয়ে সেই দোষটা শকুনি কাটিয়ে দেয়। কোনো ক্রমে ভীষ্ম সেটা জানতে পেরে গান্ধারীর বাবা সমেত 100 ভাইকে হস্তিনাপুরের কারাগারে রাখে। শাস্তি কি দিল? 100 জনের জন্য কেবল 1 মুঠো অন্ন। সবাই শকুনিকেই খাইয়েছিল। আবার একমাত্র গান্ধারী এমন নারী যার বিয়ে বাপের বাড়িতে নয়, শ্বশুর বাড়িতে হয়েছিল। যে বোন বিনা অপরাধে আজীবন নিজের চোখ ঢেকে নিল, বাবার ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখেও প্রতিবাদ করতে পারল না, এটা শকুনি মেনে নিতে পারেনি। সে শোধ নিল পুরো বংশটাই শেষ করে। কিন্তু আমাকে পুরো অবাক করে দিল স্ত্রী পর্ব। সেখানে গান্ধারী এসে সবাইকে দোষারোপ করছে। ধৃতরাষ্ট্রকে করছে, যুধিষ্ঠিরকে করছে, ভীষ্ম, দ্রোণ, বিদুর, এমনকি কৃষ্ণকে বংশনাশের অভিশাপে দিয়ে দিল। কিন্তু শকুনির প্রতি একটুও বিদ্রুপ নেই। কেন? তার কারণ গান্ধারী জানত তার ভাই যেটা করেছে ঠিক করেছে, যোগ্য নায়কের কাজ করেছে। শকুনি যা যা চেয়েছিল তাই তাই হয়েছে। সম্পত্তি ভাগাভাগি, ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর, ভাইয়ে ভাইয়ে লড়াই, কৌরব পাণ্ডব, বংশের বউকে অপমান, ভরা সভায় দ্রৌপদীর আঁচল টেনে ধরা, পেশা বলে দ্রৌপদীকে ইঙ্গিত করা, সব হয়েছে। এই কেসেও এই স্ত্রী পর্বের ছোঁয়া আছে। এই যে শতপুত্রের ধারা, এটা কিন্তু গান্ধারীর বংশ পরম্পরায়। তার মানে বেদব্যাস বোঝালো রক্ত কথা বলে। রক্তের হাত ধরেই পরের প্রজন্মে সেটা ধরা দেয়। যেমন বংশের কারো পাইলস ছিল, সেটা পরবর্তী বংশের মধ্যে আসতে পারে। কেউ গান গাইতো বংশে, সেটা পরের প্রজন্মে আসতে পারে। তার মানে রক্তের হাত ধরেই রোগ, ব্যাধি, গুণ, ঈর্ষা, খারাপ সব আসতে পারে। কি ঠিক বললাম তো রেবতী দেবী? দামিনীর প্রশ্নে রেবতী দেবী কেবল ছোট্ট করে মাথা নেড়ে হ্যাঁ করলেন। পাশে বসে থাকা নিমাইবাবু নিজের বোনের হাতটা শক্ত করে ধরেন। দামিনী দুজনের কাছে এগিয়ে সামনের বেতের চেয়ারে বসে হাসি মুখে রেবতী দেবীকে বলে, আমি বলেছিলাম না বেশি বিরক্ত করব না। এই কেসের আজ এই মুহূর্তে আমার শেষ প্রশ্ন, ছেলেকে খুন করা ছাড়া সত্যিই কি অন্য উপায় ছিল না? কি নিমাইবাবু, বোনকে বাঁচাতে ভাগ্নেকে খুন করাটা কি খুব প্রয়োজন ছিল? রেবতী দেবী দামিনীর হাতটা শক্ত করে ধরে নিয়ে উত্তর দেয়, হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেদিন প্রশ্ন করেছিলেন যে আমার কপালে এই আঘাতের চিহ্নটা কিসের। জানি, ওটা ঘরে পড়ে যাওয়ার চিহ্ন নয়, রঞ্জিত আপনাকে মেরেছিল। নেশার ঘোরে আমাকে চড় মারে আর খাটের কার্নিশে আমার কপালটা লাগে। আমি জ্ঞান হারাই। পুষ্প দুপুরে নিজের বাড়িতে যায়, সে ছিল না। বিকেলে এসে আমার ওই অবস্থা দেখে তাড়াতাড়ি আমার জ্ঞান ফিরিয়ে এনে ফণি ডাক্তারকে ডেকে আনে। পুষ্প নিমাইয়ের বাড়িতেও ফোন করে। আমার কাজের লোকটি খবরটা জেনে পুলিশ স্টেশনে ফোন করে, আর আমি খবরটা পাওয়া মাত্রই ছুটে আসি দিদির কাছে। পুষ্পকে দিদি আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল। নিজের ঘরের খাটে হেলান দিয়ে রেবতী দেবী বসা, পাশে নিমাইবাবু। বোনের হাতটা শক্ত করে ধরে নিমাইবাবু বলে ওঠে, আর কত তুই সহ্য করবি বলতো? একটা পুলিশের রিপোর্ট অন্তত কর। আর সেটা করে কি লাভ? 2 দিন লকআপে থাকবে, 3 দিনের দিন বেরিয়ে এসে আবার শুরু করবে। তা আজ অশান্তি বাঁধলো কি নিয়ে? হিরে পাচার করেছে,
নোংরা পাড়ার মেয়েদের এবার বাড়িতে এনে ফুর্তি করবার প্ল্যান করছে। আমার শেষ সম্বল এই বাড়িটা বেচবে বলছে। আর আমি এও জানি এই ছেলে সেগুলো করে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। বাপের দূষিত রক্ত যাবে কোথায়? তাহলে তুই কি এগুলো দেখার জন্যই বসে আছিস? তুই তো নিজেও চেষ্টা করেছিলিস ওকে বোঝানোর, বুঝেছিল? জেলের ভয় পর্যন্ত দেখিয়েছিলি, লাভ হলো? রঞ্জিত পুরো নষ্ট হয়ে গেছে রে। বিয়ের পর থেকে ওর বাপ আমাকে তিলে তিলে শেষ করলো, আর এখন ওই বাপের রক্তের দায়িত্ব সে নিয়েছে। তবে তবে আর নয়, অনেক হয়েছে। কি করতে চাইছিস? রেবতী দেবী চুপ থেকে নিয়ে নিমাইবাবুর দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে বলে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। না না, তুই পারবি না, তোকেই কিন্তু। জানি তদন্ত শুরু হলে আমার নাম আসবে, আসুক। ছেলের হাতে তিলে তিলে মরার থেকে হাসির দড়ি আমার অনেক ভালো। তাহলে প্ল্যানটা সেইভাবেই রাখছি। নিমাইবাবু থামতেই রেবতী দেবী বলেন, আমরা ভাই বোনে একটাই সংকল্প করেছিলাম, সত্য গোপন করব, কিন্তু একটাও মিথ্যে কথা কেসের তদন্তে বলবো না। আমরা নিজেরাই চাইছিলাম যে আমাদের প্ল্যান পুলিশে ধরুক। সেই রাতে অমিতাভ আর বরুণ চলে গেলে রঞ্জিত খেতে বসে। হ্যাঁ, খাওয়া হলে ও নিজের ঘরে যায়, আমি দরজা খুলি আর নিমাই আসে, সাথে 9 নম্বরের জুতো নিয়ে। রেবতী দেবী থামতেই নিমাইবাবু বলে ওঠে, কিন্তু আপনি। বুঝলাম কি করে, তাই তো? দামিনী বলেই নিজের ব্যাগের ভেতর থেকে একটা ছবি বের করে রেবতী দেবীর হাতে দেয়, বলে, গুনে দেখলাম আর হিসেব মিলল। নিমাইবাবু পুলিশের লোক, তিনি খুব ভালো মতো জানতেন তদন্ত কিভাবে হয়। আপনি ইচ্ছাকৃত বাঁ হাতে ছেলের গলা কাটেন, আর নিমাইবাবু রঞ্জিতের মুখ চেপে ধরেছিল। তারপর আপনার কথা মতোই নিমাইবাবু আপনাকে ড্রয়িং প্লেসে বেঁধে যায়। আপনি জেরায় বলেছিলেন, রঞ্জিত খুনের আগে বলেছিল, এ কি তোমরা? এই কথা মিথ্যে নয়, কারণ আপনাদের দুজনকে দেখেই সে কথা বলেছিল। ঠিক এই তদন্তে আপনারা একটাও মিথ্যে বলেননি, কেবল সত্য গোপন করেছেন। নিমাইবাবু নিজের জায়গা ছেড়ে উঠে দামিনীকে একটা বিজয় স্যালিউট দেয়। আসি তাহলে। সে কি, আমাদের গ্রেপ্তার করবেন না? প্রমাণ তো আপনাদের হাতে, খুন করার তো শাস্তি আছে। হ্যাঁ? দামিনী একটা অদ্ভুত রকমের হাসি হেসে নিয়ে উত্তর দেয়, রেবতী দেবী, যে মা 10 মাস পেটে ধরে নাড়ি কাটা ছেলের গলা কাটে, তার থেকে বড় শাস্তি আইন কি আর দিতে পারে? আমার তো জানা নেই। ছেলেকে মেরেই তো সব থেকে বড় শাস্তিটা নিলেন, বুকে পাথর রেখে ছেলেকে খুন। এর থেকে বড় শাস্তি সত্যি কি আর কিছু হয়? আর কিছু হয় না বলে তুই ছেড়ে দিলি একটা খুনিকে, সরি 2টো খুনিকে? হ্যাঁ? পুলিশ ভ্যানের ব্যাক সিটে বসে থাকা অম্বর কথাটা বলতেই দামিনী তেড়িয়ে উত্তর দেয়, বেশ করেছি। কি করবি? ওই রুদ্রনারায়ণকে নালিশ করবি? হ্যাঁ করব। করার সময়টা পাবি? কে বলতে পারে, হয়তো ব্রাঞ্চে নামার আগে কয়েক রাউন্ড গুলি চলতে পারে। হুট করে সেখানে সরকার নামে সৎ অফিসার মরেও যেতে পারে। তুই কি আমায় হুমকি দেওয়ার চেষ্টা করছিস? চেষ্টা করছি না, দিচ্ছি।
স্টিয়ারিংয়ের সিটে বসা সর্বরী জিজ্ঞেস করে, আচ্ছা, খুনি যে এরা দুজন, সেই ক্লুটা আপনি কোথায় পেলেন? গাড়ি এগিয়ে চলেছে ব্রাঞ্চের পথে। দামিনী পার্টসের ভিতর থেকে সেই ছবিটা বের করে অম্বরের দিকে ছুঁড়ে উত্তর দেয়, পলাশবাবুর তোলা রেবতী দেবীর ঘরের ছবি। টেবিলে রেবতী দেবীর ঘুমের ওষুধের ছবি। যেদিন খুন হয় সেই দিনই রেবতী দেবীর ঘুমের ওষুধ শেষ হয় আর পুষ্প আনতে যায়। একটা পাতায় 10টা, কিন্তু ছবিটা তোলা পরের দিন সকালে। পাতাতে 10টা বড়িই আছে। ওই রাতে রেবতী দেবী ওষুধ খেলে 9টা বড়ি থাকত। কিরে অম্বর, এই ছবিটা নিয়ে রুদ্রের কাছে গিয়ে নালিশ করবি? পেটে দম আছে তো? গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে। দামিনীর পরবর্তী গল্পের একটা ছোট্ট আপডেটস আপনাদের কাছে দিয়ে রাখি। পরবর্তী যে গল্পটি আসবে সেটি দামিনী সেন সরকারের দেহ রহস্য। তাহলে শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। শুভরাত্রি।